কার্যকর রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে। আশা করি গল্পটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। গল্প পাঠায় আমি আছি ইফতেয়ার, সম্পাদনার দায়িত্বে আছেন শামীম ইকবাল ভাই। চলুন না দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। আর সে আমায় ভালোবেসে বিয়ে করে অন্যর বুকে মাথা রেখে শুয়ে আছে। এই যন্ত্রণা যেন আমি কোনোভাবেই সইতে পারছি না। আমার কাছে একটাই পথ আছে বর্তমানে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার, তা হলো মৃত্যু। কিচেন থেকে ছুরি নিয়ে এসে নিজের বুকে লাগাতার আঘাত করতে লাগলাম, কিন্তু তাতেও শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে না। তবে মৃত্যুকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আমি। পেটের ভিতর থেকে ভাড়াল বেরিয়ে এসেছে, কিন্তু আমার কাছে এই কষ্টটাও কম মনে হচ্ছে আরশির দেয়া কষ্ট থেকে। না, আমি যত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হব ততই আমার জন্য ভালো। চিরতরে কষ্ট কমে যাবে আমার জীবন থেকে, আর সেই মানুষটাও অন্যর বুকে ভালো থাকবে। সেভাবে রক্তাক্ত অবস্থায় জানালার পাশে টাঙানো কাপড় খোর শুকানোর দড়িটা খুলে নিয়ে সিলিং ফ্যানের সাথে শক্ত করে বেঁধে নিলাম। তারপর ফাঁস এঁটে সেটাতে ঝুলে পড়লাম। নে, মুক্ত করে দিয়েছি তোদের সবাইকে। আমি নামক মানুষটা দুনিয়ার জন্য একটা জল জ্যান্ত ডাস্টবিন ছিলাম। সবাই আমার মুখে এসে ময়লা ছুঁড়ে ফেলত, কিন্তু এবার আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। এবার দেখি তাদের প্রয়োজন পড়ে কিনা আমার মুখে ময়লা ফেলার জন্য। এবার দেখি তারা দুর্গন্ধময় জিনিসগুলো কোথায় গিয়ে ফেলে। মৃতদেহটা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। দেহটাতে আর কোনো প্রাণ নেই। আমার প্রাণভোমরা সেই দেহটাকে মুক্ত করে দিয়েছে। ভেতর আত্মাটা লাশের সামনে কুড়ে ঘর ঘুরঘুর করে ঘুরছে আর পাগলের মতো ফুপিয়ে কাঁদছে। ঠিক তখনই কেউ এক হাত দিয়ে সেই মৃতদেহটাকে স্পর্শ করে, আর সাথে সাথেই আমার চোখ খুলে যায়। আমার চোখ খুলতেই দেখি আরশি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই আকাশ, কি হচ্ছে তোমার? তুমি এভাবে হাত পা ছোটাছুটি করছো কেন ঘুমের মাঝে? আরশির কথা শুনে থতমত খেয়ে গেলাম। তুমি আমার সাথে কথা বলছো কি করে? আমার তো মৃত্যু হয়েছে। কি করে সম্ভব এটা? কেউ লাশের আত্মার সাথে কি করে কথা বলতে পারে? এই আকাশ, এসবের মানে কি? তুমি কি পাগল হয়ে গিয়েছো? আর তুমি কোন লাশে কথা বলছো? আমি তো দেখছি তুমি আর জলজ্যান্ত আমার সামনে বসে আছো। আর সে কথায় আমার হুঁশ ফিরে আসে। নিজেকে জীবিত দেখে আমার বুঝতে বাকি নেই যে এত সময় আমি স্বপ্ন দেখছিলাম। নিজেকে জীবিত দেখে হতাশার মাত্রাটা আরও বেড়ে গেল। যেখানে সেই ভয়ঙ্কর মৃত্যু থেকে বেঁচে যাওয়ায় আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমার ভেতরে হতাশা কাজ করছে, কারণ আরশি সত্যি অন্য পুরুষের বুকে মাথা রেখেছে আমার অগোচরে। খুব কঠিন রকমের আফসোস হচ্ছে নিজেকে নিয়ে। যদি স্বপ্নের মতো করে সত্যি নিজেকে শেষ করে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তবে আরশি সেটা জানে না যে আমি তার ক্রিয়াধারা জেনে গিয়েছি। সে ভেবেছে আমি হয়তো তার সেই বিষয়ে অবগত নই। কি হলো আকাশ, কথা বলছো না যে? এভাবে হঠাৎ চমকে উঠলে কেন বলো আমায়? না, কিছু না। তাহলে শুয়ে পড়ো, আর হ্যাঁ, আমার ঘুমের একটু খেয়াল রেখো, যাতে করে তোমার বেহুদা কাজে আমার ঘুমের ব্যাঘাত না ঘটে। এবার আর চুপ করে থাকতে পারলাম না। আর সে আমার এসব তোমার বেহুদা মনে হয়? হ্যাঁ, অবশ্যই বেহুদা মনে হয়, কারণ যেখানে তুমি তোমার সমস্যার কথা নিজের স্ত্রীকে খুলে বলতে পারছো না, তাহলে সেসব কিছু বেহুদা নয় তো কি? স্ত্রী? তুমি কি এখন আমার স্ত্রী আছো? আকাশের কথা শুনে আর সে ঘাবড়ে যায়। এই, মানে কি 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 বলতে চাইছো? না, কিছু না। ঘুমিয়ে পড়ো তুমি, আমি তোমার ঘুমের দিকে খেয়াল রাখবো। আর সে ঘুমিয়ে পড়ল, আর আমি অপর পাশ ফিরে বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়লাম। কারণ যে আরশিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আর সে আজ আমার অগোচরে অন্যর বুকে মাথা রাখে। যে আরশি দিনরাত আমার কেয়ার করত, যে আরশি আমার কাছে আমার সমস্ত কিছুর গুরুত্ব ছিল, সে আরশি আজ বলছে আমার ফিলিং আর ভেতরে চাপা কষ্ট তার কাছে বেহুদা মনে হয়। এভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আরশি আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল আঁচড়াচ্ছে। নিজের অজান্তেই বিছানা ছেড়ে উঠে আরশির কাছে চলে গেলাম। তারপর নিজের দুহাত গোলাকার করে আরশিকে জড়িয়ে ধরেছি। কি হলো আকাশ, আজ সকাল সকালে তাল্লাদ কেন? কি হলো, নিজের শরীরের প্রয়োজন তোমার? এতদিনের জমানো অধিকার ফলাতে এসছো আমার উপরে। আর সে কথা তুমি আমায় বলতে পারলে? হ্যাঁ, পারলাম, কারণ তোমার আচরণের স্পর্শ এখন অনেক ভয়ানক লাগে আমার কাছে। তোমার স্পর্শ এখন অন্য কিছু অনুভব করি আমি। কি বলতে চাইছো তুমি? কিছুই বলতে চাইছি না, তবে আমি চাই না তুমি আমায় স্পর্শ করো আর।
কারণ তোমার স্পর্শ এখন অনেক জঘন্য লাগে আমার কাছে। আরশি, তোমার পরিবর্তনটা একটু বেশি হয়ে গিয়েছে মনে হচ্ছে না? আমি পরিবর্তন হয়ে গিয়েছি কারণ আপনার মতো মানুষের জীবনে থাকতে আমার আর একদম ইচ্ছে করে না। আরশি, কি কারণে তোমার এত পরিবর্তন সে তো বলতে পারবো না, তবে এতটুকু বলবো যে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আমি। আর আপনার অস্তিত্ব দিন দিন আমার ভেতর থেকে মুছে যাচ্ছে। সো আমায় ছেড়ে দূরে গিয়ে দাঁড়ান, কখনো আবার আমার সাথে উল্টাপাল্টা করে বসবেন কে জানে। বা আরশি বা, তুমি থেকে সম্মান দিয়ে আপনিতে চলে গেছো, আবার মানুষ থেকে কাপুরুষের খাতায় তো নাম লিখিয়ে দিচ্ছ আমার। আরশি, তোমার কাছে এতটা জঘন্য কি করে হলাম আমি? আজ বিয়ে হয়েছে 1 বছর, আমি তো আমাদের ওয়াদা ঠিক মতনই পালন করেছি। বিয়ের আগে তোমার সাথে মিলে প্ল্যান করেছিলাম যে আমরা বিয়ের 3 থেকে 4 বছর পর বাচ্চা নিব। এর আগে আমরা দুজন দুজনের মতো করে ভালোভাবে সময় কাটাবো। কই, এতদিনে তো একবারও সেই দৃষ্টিতে স্পর্শ করেছি তোমায়? না, তা করেননি, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। আর আসল কথা বললামই তো যে আপনার স্পর্শ আমার কাছে এখন সহ্য হয় না। ঠিক আছে, তোমার স্পর্শ করব না। খুশি হলাম শুনে। এবার গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। সোজা চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলে বসতে দেখি প্রতিদিনের ন্যায় সেই জেলি আর পাউরুটি। আর সেসব কি? এসব কি মানে সকালে নাস্তা? আমি কি রোজ রোজ এসব খেয়ে অফিস যাবো নাকি? হাতের নাস্তা কোথায় তোমার? জি, এসব খেয়ে অফিস যাবেন আর হাতের নাস্তার দিন ভুলে যান, সেসব আর আমি বানাতে পারবো না। কিন্তু কেন? কারণ আপনার জন্য নাস্তা বানাতে আর ইচ্ছা করে না আমার। কত করবো আর আপনার জন্য? কি দিয়েছেন আপনি আমায় সেসবের বিনিময়ে? আর সে স্বামীকে নাস্তা বানিয়ে খাবে, তার জন্য কি লাগবে বিনিময় তোমার? হ্যাঁ, অবশ্যই লাগবে, কারণ আপনি আমায় বিয়ে করেছেন ঠিক, কিন্তু মনে রাখবেন আমি আপনার কেনা গোলাম না। সকালবেলায় লাট সাহেবের মতো ঘুমাবেন আর আমি উঠে নাস্তা বানাবো, সেসব আর হবে না। সো জেলি আর পাউরুটি গিলে খেয়েই অফিস করতে যান। আরশি ব্যবহার শুনে পুরোপুরি পাগল হয়ে গেলাম। কি বলবো, বলার ভাষা নেই। কি করে সম্ভব তার এতটা পরিবর্তন? না, আর ভাবতে পারছি না। কোনো মতে পাউরুটি আর জেলি গিলে অফিসের দেওয়া ভাঙচুরা গাড়িটা নিয়ে রওনা হয়ে গেলাম। চলে যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই, আমি আকাশ মাহমুদ। আরশি আমার বিয়ে করা বউ। সম্পর্ক করে বিয়ে করেছে আমরা। আরশি পরিবারের সকলে আছেন, কিন্তু আমার খালি বৃদ্ধ মা আর একটা ছোট বোন আছেন। আমরা চাকরির সুবাদে শহরে বাসা নিয়ে থাকি। আমরা বলতে আমি আর আরশি। বাকি মা আর ছোট বোন গ্রামে থাকেন। আমি শহরে একটা অফিসে ম্যানেজারের চাকরি করি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। বেশ অবাক হচ্ছি আরশির ইত্যাদিনের আচরণে। কি কারণে তার তো পরিবর্তন? এসব নিয়ে ভাবতে ভাবতে অফিসে চলে গেলাম। নিজে টেবিলে বসে বসে কাজ করছি, তখনই অফিসের দায়িত্বরত অফিসার এসে বললেন, আকাশ সাহেব, আমি বাইরে যাচ্ছি, আপনি অফিস সামলান। স্যার, একটু পর তো একটা জরুরি মিটিং আছে। এমডি স্যার মেল করে বলেছে মিটিংয়ে থাকতে আপনাকে। তিনি যদি শোনে যে আপনি মিটিংয়ে ছিলেন না, তখন তিনি রেগে যাবেন। হুট করে লোকটা আকাশের ওপর গরম হয়ে যায়। এই বেটা, তুই আমার মুখের ওপর কথা বলিস কি করে? এই অফিসের এমডি বর্তমানে আমি। আমার উপর কেউ নেই এখন অফিসে, আর আসল এমডি দেশের বাইরে। সো কেউ আমায় কিছু বলার মতো সাহস রাখে না এই অফিসে। সো অফিস যাক জাহান নামে, আমি গাড়ি নিয়ে বের হলাম আর তুই এদিকটা সামলা। তারপর লোকটা অফিস থেকে বেরিয়ে গেল। লোকটার আচরণ আমার কাছে জঘন্য লাগে একদম। আসলে এমডি দেশের বাইরে থাকে বলে নিজেকে এই প্রতিষ্ঠানের মালিক দাবি করে সে। যার সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে। এত অহংকার থাকবে না বেটা, বুঝলি? এইসব নিয়ে ভাবছিলাম, তখনই বাসায় দারোয়ান আমায় ফোন দিয়ে বলে, স্যার, ম্যাম বেরিয়েছে ঘর থেকে রেডি হয়ে। দারোয়ানের কথা শুনে সোজা বেরিয়ে গেলাম। বাসার দারোয়ানকে আরশির পিছু নিতে বলেছি। আমি তাড়াতাড়ি গাড়ি টেনে দারোয়ানের কাছে চলে গেলাম। স্যার, ম্যাম আর একটা লোক এই বাড়িতে প্রবেশ করেছে, আর লোকটাই গাড়ি করে এসেছে। দারোয়ানের কথা মতন গাড়ির দিকে নজর পড়তেই মাথা ঘুরতে লাগলো, কারণ এটা তো আমার অফিসের গাড়ি, যে গাড়িতে কিনা অফিসের দায়িত্বরত অফিসারটা চলাফেরা করে। মাথায় পুরোপুরি আগুন ধরে যাচ্ছে আমার। তার মানে কি আরশি আর আমার অফিসের সেই লোক? না, আর ভাবতে পারছি না আমি। তাকে ভাবতাম অন্য কেউ, কিন্তু এই লোক, এই যে আমার আরশির সাথে। দারোয়ান চাচা, আপনি চলে যান। ঠিক আছে। দারোয়ান চলে গেল, আর এদিকে আমার পা গিরগির করে কাঁপছে। তা গুটি গুটি পায়ে বাড়ির সামনে দিয়ে এগিয়ে গেলাম। বাড়ির দরজার সামনে যেতেই দেখি হাসাহাসির আওয়াজ আসছে। হঠাৎ এই চোখ গেল দরজার দিকে, যে তারা দরজা আটকায়নি। আমি কোনো কথা না বলেই দরজা খুলে সোজা ঘরে ঢুকে গেলাম। তখন নজর গেল ঘরের ভেতরে থাকা বিছানার দিকে।
যার উপরে দুজন মানুষ পুরোপুরি বস্ত্র খুলে মিলন করছে। আমি সাথে সাথে চোখে হাত দিয়ে নজর ঘুরিয়ে ফেললাম। আমার ভিতরে যেন তুফান বইছে সেই দুটো মানুষকে দেখে। ইচ্ছে করছে কুপিয়ে মেরে ফেলি সে দুটো মানুষকে যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মনের ইচ্ছাটাকে জেদে পরিণত করে ফেললাম। হ্যাঁ, আজ দুটোকে একদম চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেব। কিন্তু তৎক্ষণাৎ আমার বুক কাঁপতে শুরু করলো, কারণ জেদ তুটেছে কিন্তু তাদেরকে মেরে ফেলে স্টেপ নিতে বুক কাঁপছে আমার। দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কি করব আমি? নিজের দ্বিধাদ্বন্দ্ব আর জেদের মাঝখানে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে গেল। জেদ দুটোকে থেকে কাছে কাকে বেছে নেব সেই ডিসিশন নিতে না পেরে আমার সামনে বরাবর একটা কাচের টি টেবিল রাখা ছিল, সেটার মধ্যে সজোরে হাত দিয়ে পাঞ্চ করে বসলাম। সাথে সাথে টি টেবিলটার কাজ ভেঙে আমার হাতে ঢুকে গেল, আর সেই দুটো হাত মানুষের উপস্থিতি টের পেয়ে বিছানা ছেড়ে উঠে গিয়ে নিজেদের বস্ত্রহীন শরীরটাকে কাপড় দিয়ে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ল। আর শরীর ঢাকতে ঢাকতে বলতে লাগলো, এই যে আকাশ সাহেব, আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে? আপনি আমার স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করছেন আর আমাকেই বলছেন আমি এখানে কি করছি? আকাশ সাহেব, মাথা গরম করবেন না, বলে দিলাম। আপনার বউয়ের সাথে অবৈধ মেলামেশা করছে মানে কি? কোন দিক থেকে আপনার বউ হয় সে? আর সে আমার বিয়ে করা বউ। আকাশের মুখে আরশির কথা শুনে লোকটা গলার সাউন্ড কমিয়ে ফেলে আর নরম সুরে বলতে থাকে, আকাশ সাহেব, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন এটা আপনার আরশি কিনা। আর আমি আপনার বউয়ের সাথে অবৈধ মেলামেশা কেন করতে যাব খামাখা নিজের বউ রেখে? আর এই মেয়ে কোন দিক থেকে আপনার বউ? সে তো আমার বিবাহিত স্ত্রী মিলি। এই মিলি, তুমি একটু আকাশ সাহেবকে নিজের চেহারাটা ভালো করে দেখাও তো। লোকটার কথা মতন সেই মেয়েটা নিজের শরীর ঢেকে নিয়ে আকাশকে ভালো করে নিজের চেহারা দেখায়। মেয়েটার চেহারা দেখে আকাশ থতমত খেয়ে যায়। কি করে সম্ভব এটা? এই মেয়ে তো সত্যি আমার বউ নয়, এই মেয়ে তো অন্য কেউ। আর সেই লোকটা তো দাবি করছে এই মেয়েটা তার বিবাহিত স্ত্রী। তার মানে কি ওনার কথাগুলি সত্যি? তাহলে দারুণ আমায় ভুল তথ্য কেন দিল? স্যার, দুঃখিত আমার আচরণের জন্য। নিজের কাজে লজ্জা লাগছে, কারণ কারোর বা সেভাবে অনুমতি না নিয়ে হুটহাট ঢুকে পড়লাম, তারপর আবার যেমন তেমন অবস্থায় পড়ে গেলাম। আকাশ সাহেব, আপনি আমার ঘর থেকে বের হন। আপনার সাথে আমার বোঝাপড়া আছে। আপনার কত বড় সাহস যে আপনি আমার পিছু করতে করতে আমার বাসা অবধি চলে আসেন, আবার অনুমতি না নিয়েই বাসায় প্রবেশ করেন। বসেন, আপনার চাকরি তো আমি পুরোপুরি খেয়ে দেব। আপনার এই বেয়াদবিমূলক আচরণের চরম শাস্তি আপনি পাবেন। স্যার, আমার আচরণের জন্য আমি সরি। আমি আপনার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। তাই মন থেকে ক্ষমা চাচ্ছি। এবার আপনি ক্ষমা করবেন কি না করবেন সেটা আপনি জানেন। আর আপনার যদি ইচ্ছে হয় আমার চাকরি খেয়ে দেবেন তাহলে সমস্যা নেই, কারণ দোষ যেহেতু করেছি তাহলে সাজা তো পেতেই হবে। চললাম স্যার। তারপর মানুষটার বাসা থেকে বের হয়ে আসলাম, কিন্তু আমার মাথায় খেলছে না যে দারোয়ান আমায় মিথ্যা কেন বলল। পকেট থেকে ফোনটা বের করে সাথে সাথে দারোয়ানকে ফোন দিলাম। চাচা, আপনি আমায় ভুল তথ্য কেন দিলেন? আমি কেন মিথ্যা তথ্য দিতে যাবো বাজান আপনাকে? তাহলে এই বাসায় এসে তো আমি আমার বউকে খুঁজে পাইনি। বাজান, বিশ্বাস করেন আপনার বউ সেই বাসায় ঢুকেছে। আমি নিজের চোখে দেখেছি ম্যামকে সেই বাসার ভেতরে প্রবেশ করতে লোকটার সাথে। তাহলে আমি সেখানে গিয়ে আরশিকে পেলাম না কেন? বাজান, সেটা তো আমি জানি না। আমি যা দেখেছি সেটা আপনাকে যেমনটা আদেশ দিয়েছেন আপনি, আমি সে অনুযায়ী করেছি। এর মাঝে কোনো মিথ্যা নেই। ম্যাম সেই বাসাতেই প্রবেশ করেছে। দারুণ চাচার কথা শুনে সমস্ত কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। আরশি যদি এই বাড়িতেই ঢুকে থাকে তাহলে সে গেল কই? মাথায় তো কিছু কাজ করছে না। আচ্ছা, সেসব আমি দেখছি। আপনি খালি আমায় এটা বলেন যে আপনি এখন কোথায়? পাশের দোকানে একটু চা খাইতে আসছিলাম বাজান। আচ্ছা, চা খেয়ে একটু খেয়াল রাখবেন গেটে যে সে প্রবেশ করে কিনা। ঠিক আছে। চাচার সাথে কথা বলেই ফোন রেখে দিলাম। ফোন রাখতেই নজর গেল এই এলাকার মোড়ে একটা সিসিটিভি ক্যামেরা আছে। সাথে সাথেই সেটার মেইন রুমে চলে গিয়ে সেখানকার থাকা কর্মচারীকে বলে সিসিটিভির ফুটেজ চেক করতে লাগলাম। ফুটেজ চেক করতে করতে একসময় দেখলাম আর সে হেঁটে হেঁটে এই এলাকার ভেতরে প্রবেশ করেছে। সিসিটিভিতে স্পষ্ট তাকে দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে কোনো পুরুষ মানুষ নেই। সে একাই এসছে এই এলাকায়। কিন্তু দারুণ চাচা যে বলল তার সাথে কেউ একজন ছিল। কি হচ্ছে এটা কি আমার সাথে? কোনো কিছুই তো মিল খুঁজে পাচ্ছি না। আবার দারুণ চাচাকে ফোন দিলাম। হ্যাঁ সাহেব। চাচা, আপনি তাড়াতাড়ি গেটে এসে বসেন, আমি বাসায় আসছি। এর মাঝে যদি সে আসে তাহলে আমায় ফোন করে বলবেন। ঠিক আছে সাহেব। অফিসের গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মাথা পুরো গোলক ধাঁধার মতন ঘুরপাক খাচ্ছে, কারণ দারুণ চাচার কথার কিছুটা মিল পাচ্ছে আবার কিছুটা পাচ্ছি না। কিন্তু তিনি তো আমায় মিথ্যা বা দুই লাইন বানিয়ে বলবে না, কারণ তিনি আমাকে বহু আগে থেকে চেনে আর খুব মিশুক একটা মানুষ।
আমার সাথে ভালো সম্পর্ক রয়েছে তিনার, কিন্তু ওনার সাথে সমস্ত কথার মিল কেন পাচ্ছি না আমি? আর সবচেয়ে বড় কথা, আরশি এই এলাকায় কেন এসেছে? গাড়ি নিয়ে বাসায় পৌঁছে গেলাম। চাচা কে এসেছে? সে এসছে না সাহেব। আমি তাড়াতাড়ি ঘরে গেলাম। ঘরে এসে দেখি দরজার ভিতর থেকে লক করা। তার মানে ভেতরে কেউ না কেউ আছে। পকেটে থাকা দ্বিতীয় চাবিটা দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তবে যখনই রান্নাঘরের সামনে গেলাম তখনই কারোর গুনগুন করার শব্দ কানে ভেসে আসলো। গুটি গুটি পায়ে হেঁটে রান্নাঘরে প্রবেশ করলাম। তখনই দেখি আরশি কানে হেডফোন গুঁজে দিয়ে গান শুনছে, আর গানের তালে তালে গুনগুন করে করে রান্না করছে। এক টান দিয়ে সোজা হেডফোনটা খুলে নিলাম আরশির কান থেকে। তখনই সে পেছনে ঘুরে আমার গালের মধ্যে ঠাটে একটা থাপ্পড় বসিয়ে দিল। আরশির আচরণে পুরোপুরি রোবট হয়ে গেলাম। সরি সরি সরি, আমি তোমায় দেখতে পাইনি। আর তুমি হুট করে এই সময় অসময়ে বাড়ি আসবে কখনো কল্পনা করিনি। আমি ভেবেছি কে না খেতে অমন আচরণ করে ফেলেছি। সরি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তুমি আমায় আপনি ডাকবে না, তুমি ডাকবে, সেটা আগে ডিসাইড করো। সেটা সময়ের উপর নির্ভর। পরিস্থিতি আর সময় অনুযায়ী সেই আপনি আর তুমির পার্থক্য বা ব্যবহার হবে। যখন যেটা খাপ খাবে আমি সেটা বলেই সম্বোধন করব। সময় আপনি, সময় তুমি, ঠিক আছে, সেটা নিয়েও কিছু বললাম না। তোমায় যা ভালো লাগে তাই ডেকো, কিন্তু এখন এটা বলো যে তুমি কোথায় গিয়েছিলে। সেটা তো বলা যাবে না কোথায় গিয়েছিলাম। আর সে আমি কিছু জিজ্ঞাসা করেছি, কিন্তু সবসময় কিন্তু কম্প্রোমাইজ করা আমার পক্ষে সম্ভব হবে না। সো কোথায় গিয়েছিলে তাড়াতাড়ি বলো। বললাম তো সেটা আমি বলতে পারবো না। এবার তো আর নিজেকে দমিয়ে রাখা সম্ভব না। এই পরিস্থিতিতেও নিজেকে দমিয়ে রাখা মানে কাপুরুষের খাতায় নাম লেখা। খপ করে আরশির গলা চেপে ধরে তাকে দেয়ালের সাথে লাগিয়ে ফেললাম। জানোয়ার, আমায় বলবি কেন? আমি তো বলার মতো কোনো সাহস নেই তোর। অন্য পুরুষ নিয়ে রং তামাশা করতে গিয়েছিলি, সেসব কি আমায় বলতে পারবি নাকি তুই? সে সৎসাহস কি তোর মাঝে আছে নাকি? আরশি কোনো কথা বলে না। সে আকাশের আচরণে কান্না করে দেয়। এই চরিত্রহীনা, এখনও ন্যাকামো করছিস না? তোর সমস্ত কিছু আমি জেনে গিয়েছি। তোর মাঝে যে এতটা নোংরামি বসবাস করছে তা আগে জানতাম না। কিসের কমতি রেখেছি তোর? তারপরেও কেন এসব করছিস তুই? আমার মাঝে যদি কোনো ধরনের কমতি থাকে তাহলে তুই খুলে বল আমায়, কিন্তু তুই সেটা না করে পরপুরুষের সাথে গোপনে কি করিস? উত্তর দে কথার। আরশি চুপ করে আছে। কিরে, উত্তর তো বলছি না তোকে? তাও আরশি চুপ করে আছে আর কান্না করছে চোখের পানি ছেড়ে। রাগ উঠে যাচ্ছে মেয়েটার আচরণে। কথার উত্তর না পেয়ে ঠাস ঠাস করে অনেক কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম আরশির গালে। থাপ্পড়গুলো এত জোরে মেরেছে যে তার ঠোঁটের অনেকটা অংশ কেটে গিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। এত কিছুর পরেও সে চুপ করে আছে। কি পরিমাণ রাগ যে উঠছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তখনই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে রিসিভ করলাম। মিস্টার আকাশ, আপনি অফিসে আসেন তাড়াতাড়ি। বলেছিলাম না আপনার সাথে আমার হিসাব নিকাশ আছে, একদম পাক্কা হিসাব নিকাশ করবো আজকে। জি, আমি আসছি। তারপর ফোন রেখে দিয়ে আরশিকে ছেড়ে দিলাম। তাকে ছেড়ে দিতেই সে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি তেরে ফুরে অফিস চলে গেলাম। অফিসে পৌঁছাতে সে অফিসার আমাকে ডেকে একটা কাগজ হাতে ধরিয়ে দিল। স্যার, এটা কি? রিজাইন লেটার। কিন্তু এটাতে আমার কাজ কি? আপনার কাজ, আপনি অফিস থেকে রিজাইন করে চলে যান। আপনার মতন বেয়াদব লোক এই অফিসে দরকার নাই। আমি এমডি স্যারের সাথে আপনার বিষয়ে কথা বলে নিব। স্যার, মুখের ভাষা ঠিক রেখে কথা বলেন, না হয় তুফান কোন দিক দিয়ে উঠবে নিজেও টের পাবেন না। আর হ্যাঁ, রিজাইন লেটার কেন? আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি আমায় বের করে দেখান অফিস থেকে। কাপুরুষের মতো রিজাইন লেটারে সই করিয়ে বের কেন হতে বলেছেন? এই বেটা অনেক জবান এসে গেছে দেখি তোর। সিনিয়র জুনিয়র চোখে লাগে না মনে হয়? স্যার, অতিরিক্ত পাকনামি করিয়েন না। সিনিয়র গিরি একদম বের করে দেব। এমডি স্যারের কাছে সোজা মেল করে বলবো যে আপনি অফিস টাইম অফিস না করে বাসায় গিয়ে বউর সাথে মিলন করায় ব্যস্ত। তখন উল্টো আপনার চাকরির 12টা বাজবে। কি? তুই আমায় হুমকি দিচ্ছিস? হুমকি তো এখনো দেইনি, আর আমার হুমকির প্রয়োজন পড়বে না। তোর মতো লেজ ছাড়া গরুকে পিটিয়ে মানুষ বানাতে আমার বেশি একটা সময় লাগবে না। সো পাকনামি আর দাপট অন্য কোথাও গিয়ে দেখা, না হয় নিজের গদিটাই থাকবে না। পরে পথে গিয়ে ভিক্ষা করবি। আকাশ, তোর এই বেয়াদবির শাস্তি তুই পাবি। যা, দেখা যাবে। যা পারিস করিস। এখন চোখের সামনে থেকে দূর হ আমার। লোকটা আমার সামনে থেকে চলে গেল। তারপর আমি আমার কেবিনে চলে গেলাম। কিছু কাজকর্ম ছিল, সেসব সেরে বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি আরশি নিজের শরীরের অনেকটা অংশ খুলে রেখে শুয়ে আছে। তার ঠোঁট বেয়ে বেয়ে এখনও রক্ত পড়ছে, আর সারা বাড়িতে পোড়া স্মেল ঘুরে বেড়াচ্ছে। আমি তার পাশে বসে তাকে বললাম, আরশি, কিসের পোড়া গন্ধ আসছে? আর তোমার শরীরের এই অবস্থা কেন? তখন সে আমায় টান দিয়ে তার কাছে নিয়ে গিয়ে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, খাবার
পোড়া গন্ধ সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তবে তুমি টেনশন করো না, আমি চুলো অফ করে দিয়ে এসেছি আর শরীর থেকে কাপড় সরিয়ে রেখেছি তোমার জন্য। মানে কি আরশি? মানে হলো অন্য কিছু। আরশি হুট করে আকাশের শরীরে চুমু খেতে শুরু করে। আকাশ যেন কিছুই বুঝে উঠতে পারছে না। সে কিছু বুঝে ওঠার আগে আরশি তাকে বশ করে ফেলে। সে আরশির শরীরের মোহে আটকে গেছে। সে পাগল হয়ে যায় আরশির স্পর্শে। সে তার শরীরটাকে আরশির শরীরের সঙ্গে একদম মিশিয়ে দেয়। মোট কথা বলতে গেলে স্বামী স্ত্রীর মিলন ঘটেছে আজ। বেশ অনেকটা সময় এভাবে কাটে। তারপর আকাশ আরশিকে ছেড়ে দিয়ে গিয়ে ফ্রেশ হতে চলে যায়। কিন্তু আরশি একদম চুপ হয়ে যায়। পুরোটা রাত কাটে নিস্তব্ধতায়। আরশি একটা ওয়ার্ড ও কথা বলে না আকাশের সাথে। রাতের বেলায় দুজনেই শুয়ে পড়েছে। আকাশের মনটা আজ কেন জানি অনেক ফুরফারা। খুশির জোয়ার বইছে তার ভেতরে। হয়তো সে আরশিকে এতটা কাছে পেয়েছে, তাই তার ভেতরে খুশির জোয়ার বইছে। তাছাড়া সে আরশির কুমারিত্বের মাঝে কোনো দাগ বা কলঙ্ক পায়নি, তাই সে আজ ভীষণ খুশি। কিন্তু সে নিজেও জানে না, বা তার কল্পনা তো নেই যে তার সাথে আজ রাতে কী ঘটতে চলেছে। রাতের বাজে 3টা। এত পরিমাণ খুশির জোর বইছিল ভেতরে যে সেসব নিয়ে কল্পনা জল্পনা করতে করতে গভীর নিদ্রায় চলে গিয়েছি। কিন্তু হঠাৎ এই ঘুমের মাঝে কিছু উপলব্ধি করতে পারলাম যে কেউ আমার পা ধরে কিছু একটা করছে। হয়তো বা দড়ি জাতীয় কিছু একটা দিয়ে আমার পা বাঁধছে কেউ একজন। কিন্তু আমি শিওর নই যে কি ঘটছে আমার সাথে, কারণ আমার চোখে এখনও ঘুমের রেশ। মানুষ আধো ঘুমের স্বপ্ন দেখে, আর আধো ঘুমেই মানুষ তার সাথে ঘটে যাওয়া কিছুটা বাস্তব উপলব্ধি করতে পারে। তাই আমি ঘুমের মাঝে দুটা নিয়ে ভুগছি যে এটা কি স্বপ্ন না বাস্তব। চোখ খোলার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার চোখ জোড়া খুলছে না। এভাবে অস্বস্তি নিয়ে কিছুটা সময় ঘুমের মাঝে কাটালাম। কিন্তু কিছুক্ষণ পর আমার দোটানা দূর হয়ে গেল, কারণ আমার পায়ের উপরে কেউ যেন পানির কল চালু করে দিয়েছে। ধরফর করে ঘুম থেকে উঠে গেলাম। তখনই দেখি আরশি আমার 2 পা জড়িয়ে ধরে তার সাথে মাথা ঠেকিয়ে কান্না করছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি যে ঘুম থেকে উঠে গিয়েছি সেই দিকে আরশির কোনো খেয়াল নেই, কারণ সে মাথা নুয়ে রেখেছে। এই আরশি, কি হয়েছে তোমার? আকাশে ডাক শুনে আরশি থতমত খেয়ে যায়। সে চমকিত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, আর তার চোখ বেয়ে টুপটুপ করে পানি ঝরছে। আরশির এরূপ আচরণ যেন আকাশে জীবনের প্রথম দেখল। আরশির এমন আচরণে সে অভ্যস্ত নয়। কেমন যেন একটা খটকানি হচ্ছে তার মনের ভেতরে। কলিজায় এক ধরনের একটা পিন পিন করে ব্যথা করছে। সে আবার আরশিকে জিজ্ঞাসা করে, কি হলো আরশি, কি হয়েছে তোমার? এবার কোনো উত্তর দেয়নি আরশি। আরশি, কি হলো বলবে তো নাকি? তোমার এই অদ্ভুত আচরণের পেছনে রহস্যটা কি? কি কারণে তোমার এই অদ্ভুত বনিতা? জানি না আমি। পাগল ভেবেছ আরশি তুমি আমায়? মানুষ অদ্ভুত আচরণ করবে অথচ তার পেছনে কোনো রহস্য থাকবে না, সেটা কি করে হয়? আকাশ, তুমি পাগল নাও, আর না তোমাকে আমি পাগল বানাচ্ছি। সত্যি এসবের কোনো উত্তর নেই আমার কাছে। তবে হ্যাঁ, আমার ইচ্ছে করছে তোমার বুকে যেতে। আমার ইচ্ছে করছে তোমার সাথে খুব করে ঘনিষ্ঠতা করতে। আমার ইচ্ছে করছে তোমার সেই হৃদয় কাঁপানি স্পর্শ পেতে। বুকে টেনে নাও আমায় আকাশ, আজ তোমার জন্য সব উন্মুক্ত। যা খুশি করো তুমি আমার সাথে। আজ তোমায় কোনো ধরনের বাধা দিব না আমি। আরশি, তুমি কি পাগল হয়ে গেছো? না, পাগল হয়নি, কিন্তু ইচ্ছে করছে তোমার ছোঁয়ায় পাগল হয়ে যেতে। আরশি, তোমার এমন অদ্ভুত আচরণের আগামাথা আমি খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, কিছুটা আন্দাজ করতে পারছি আমি যে তুমি আমার সাথে সবার মিলন করতে চাও। হ্যাঁ, ঠিকই ধরেছ। প্লিজ আমার বুকে টেনে নিয়ে পাগল করে দাও। মেয়েটার কথা শুনে কেমন যেন লাগছে। আরশি, কি হচ্ছে তোমার? এমন আচরণ তো এর আগে কখনো তুমি করনি। আর তাছাড়া রাতে শোয়ার সময়ই তো মিলন করেছে তোমার সাথে, তাহলে এখন আবার কেন এগুলো করতে চাইছো তুমি? তুমি কি সেক্স অ্যাডিক্টেড হয়ে গিয়েছো, নাকি তোমার পেশা হয়ে গিয়েছে এটা কোনটা? আকাশের কথা শুনে আরশি চোখ বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে। সে যেন এই আকাশকে আগে কখনো দেখেনি। এমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। কি হলো, ভূত দেখে ফেলেছে মনে হয়? আকাশ, তুমি এত বড় কথা বলতে পারলে আমায়? তুমি আমায় কোনো না কোনোভাবে ইঙ্গিত করলে যে আমি পুরুষের শারীরিকতায় বা পুরুষের স্পর্শাসক্ত। আরশি, সেটা বলিনি আমি তোমায়। তাহলে এত বড় কথা বলতে একবারও তোমার দ্বিধাবোধ করলে না তুমি? আমায় কি তোমার নষ্টামি মনে হয়? শোয়ার সময় তো আমার সাথে মিলন করলে তুমি পেয়েছো কি কোনো পুরুষের ছাপ আমার শরীরে? পেয়েছো কি আমার কোনো সতীত্বের কোনো কলঙ্ক? তোমার ভেতরে কোনো কমতি বা দোষ আমি খুঁজে পাইনি, কিন্তু হ্যাঁ, তুমি শরীরের ভাগ অন্য কাউকে দিয়ে নিজের শরীরে নষ্টার সিলমোহর লাগাওনি, সেটা আমি বড় গলায় বলতে পারবো না। আকাশ, আজ এত শক্ত শক্ত কথা বলছো তুমি আমায়, একটা বারো কি তোমার মুখে আটকাচ্ছে না? ভাবে পারছো এমন অদ্ভুত আচরণ করতে? আর সে হ্যাঁ, অদ্ভুত আচরণ করছি আমি, কিন্তু তুমিও তার বিপরীত নও। তোমার আচরণেও আজ ভিন্ন কিছু লক্ষ্য করেছি আমি।
আর হ্যাঁ, মুখে আটকালেও আজ বলতে ইচ্ছে হচ্ছে কিছু কথা, কারণ কিছু জিনিস চোখে পড়েছে আমার, তাই না বলে আর থাকতে পারছি না। আর শোনো, কিছু মানুষের কুমারিত্ব একেবারে নষ্ট হয় না, কিছু মানুষের কুমারিত্ব অধিক কয়েকবার মিলন করলেও গিয়েও তারপরেও নষ্ট হয়। তাহলে তুমি বলো যে তোমার সেসব আচরণ আমার চোখে পড়ার পরেও আমি কিভাবে তোমার বিশ্বাস করব? সেসব তো আমি নিজের চোখে দেখেছি। আকাশ, প্লিজ স্টপ। আর বলিও না ওসব কথা, আমার কানের পর্দা ফেটে যাচ্ছে তোমার এসব কথা শুনে। তবে শেষ কথা, একটা কথা মাথায় রেখো, আজ তোমার সাথে ঘনিষ্ঠতা করতে চেয়েছি অন্য একটা কারণে। আর মানুষের চোখে দেখাতেও কিছু ভুল হয়, তোমার হয়তো তাই হয়েছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু একাধিকবার মানুষ চোখে ভুল দেখে না, তাই তোমার ভুল দেখার বিষয়টা বিশ্বাস করতে পারছি না। আকাশ, সময় যেন অনুশোচনা না হয় সেই দিকে কিন্তু ভালোভাবে খেয়াল রেখো। তোমার কথার কোনো উত্তর এই আজ আমার কাছে নেই, না আছে নিজেকে নির্দোষ দাবি করার কোনো প্রমাণ, কিন্তু একটা সময় তুমি সবটাই বুঝে যাবে। সময় দেখা যাবে। এবার ঘুমিয়ে পড়ো তুমি, আমায় কাছে টানবে না, এটাই ফাইনাল। ভেবেচিন্তে বলবে কিন্তু, কারণ হয়তো এরপর আর সুযোগটা তুমি পাবে না। না, তুমি আজ আর কাছে টানবো না, এটাই ফাইনাল। কারণ আমার মতে একটা মানুষ একদিন একাধিকবার ওটা করতে পারে না, আর যারা করে তাদের ভেতরে ভালোবাসা থেকে নারীর শরীর ভোগ করার খিদেটা বেশি বলে আমি মনে করি। সো আমার দ্বারা আজ আর এসব হবে না। তুমি অন্য কোনো একদিন তোমার খুব করে টানতে ইচ্ছা করবে, তখন ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেবো তোমায়। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। বাট আমি তোমায় নিজে ইচ্ছায় আজ জড়িয়ে ধরছি, প্লিজ এটা নিয়ে কিছু বলো না তুমি, ঠিক আছে? তারপর মেয়েটা আমায় জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। আমি তার এই অদ্ভুত আচরণ নিয়ে ভাবনা চিন্তায় বিভোর। কিছু সময় পরে ভেবে চিন্তে একটা উত্তর পেলাম, হয়তো তার সত্যি জেনে গেছে বিধায় সে আমার কাছে টেনে সেসব ভোলানোর চেষ্টা করছে। কিন্তু আমি তো ভুলবো না, দোষকে কখনোই ঢাকবো না আমি। হয়তো ভুলের ক্ষমা হবে, কিন্তু মনে সেসব পুষে রেখে ভালোবাসবো না। দেখতে দেখতে আরও কিছুটা সময় কেটে গেল। মেয়েটা আমার বুকে পড়ে পড়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে। মেয়েটার ঘুমন্ত চেহারার দিকে নজর দিতেই সমস্ত কিছু ভুলে গেলাম আমি। আপনা আপনি মেয়েটার কপালে চুমু খেতে শুরু করলাম। শুধু তার কপালে নয়, তার সারা মুখমণ্ডলেই চুমু খাচ্ছি। কিন্তু হঠাৎ এই তার চোখের নোনা পানি আমার ঠোঁটে এসে লাগলো, আর সাথে সাথে বুকটা ছ্যাদ করে উঠল। কেমন যেন খারাপ লাগা কাজ করছে এখন, কারণ একটা সময় মেয়েটার চোখের পানি আমার সহ্য হতো না, আর আজকে কিভাবে যে সহ্য করলাম তা আল্লাহ ভালো জানে। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আমিও পরে তার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভাঙতে দেখি 10টা 15 বাজে। ইনানিল্লাহ, অফিস টাইম তো পার হয়ে যাচ্ছে, অলরেডি 15 মিনিট লেট আমি। এদিকে আর সে এখনও আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর সে ওঠো, উঠে পড়ো, আমার অফিস টাইম চলে যাচ্ছে। মেয়েটাকে ডাক দিয়ে তাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে তড়িঘড়ি করে উঠে পড়লাম। উঠে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিলাম। তারপর রুমে এসে দেখি আরশি বিছানায় বসে বসে ঘুমাচ্ছে। আজ আমার আর সকালে নাস্তা খাওয়া হবে না। আরশির কপালে ছোট্ট জোড়া ঠোঁট লাগিয়ে গাঢ় করে একটা চুমু খেলাম আমি। আরশি, তুমি থাকো, আমি অফিস চলে যাচ্ছি। তুমি ঘুম থেকে উঠে কিছু একটা বানিয়ে খেয়ে নিও। কেন, তুমি খাবে না? না, আমার অফিস টাইম পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, অফিসে কিছুটা খেয়ে নিও, ঠিক আছে। আরশিকে রেখে গাড়ি নিয়ে অফিসে চলে এলাম। অফিসে এসে হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছে, তারপর নিজের মতন কাজ করছি। হঠাৎই আমার পুরনো কলিগ রিহা আমার সাথে দেখা করতে আসে। তার সাথে আমি অন্য একটা অফিসে চাকরি করতাম, আর তাছাড়া সে সম্পর্কে আরশির চাচাতো বোন লাগে। তার মাধ্যমেই আরশির সাথে আমার রিলেশন হয়েছে। কিরে, হঠাৎ তুই এখানে? কি করব বল, তোদের তো সময় নেই আমাদের খবর নেওয়ার, তাই নিজেই চলে এলাম। তোর অফিস নিয়ে আজকে ছুটি নিয়েছে আজকে? ও যাক, ভালো হয়েছে এসেছিস, দুজন মিলে একটা আড্ডা দেওয়া যাবে। কিন্তু অফিসে আড্ডা দিবি নাকি? তো কোথায় দিব? চল বাইরে কোথাও ঘুরে আসি, না হয় আমার বাড়ি চল, কারণ মাও তোকে দেখতে চেয়েছে। কি বলিস, অফিস টাইমে কী করে বেরোবো? আরে একদিন একটু বেরোলে কি হবে? আর তাছাড়া তুই তো ম্যানেজার অফিসের, তোকে তো কি বলবে, কি বলবে? তাও কেমন না হুটহাট করে অফিস থেকে বের হওয়া। আরে কিছু হবে না, চল, একদিনের ব্যাপার তো, চল তোকে বাসায় নিয়ে গিয়ে স্পেশাল কফি বানিয়ে খাওয়াবো। ঠিক আছে চল। রিয়ার সাথে তার বাসায় চলে গেলাম, কিন্তু তার বাড়ি গিয়ে দেখি পুরো বাড়ি নির্জন। কিরে, আন্টি কোথায়? হয়তো কোথাও বেরিয়েছে, এসে পড়বে হয়তো। চল আমার রুমে চল। রিহার সাথে তার রুমে গেলাম। তার সাথে রুমে যেতেই সে পেছন থেকে রুমের দরজা আটকে দিয়ে আমায় ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। তারপর আমার উপর উঠে বসলো। রিহা, কি করছিস? কি সব কি করছে বুঝিস না? রিহা, প্লিজ ছাড় তুই আমাকে, তোকে তো ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি। তারপর রিহা হুট করেই তার বুক থেকে ওড়না ফেলে দিয়ে আকাশের বুকে তার
ঠোঁটজোড়া চেপে ধরে চুমু খেতে শুরু করলো। আকাশ তো পুরো অবাক হয়ে যায় রিহার এমন কাণ্ড দেখে। সে রিহাকে বারবার বারণ করতে থাকে কিন্তু রিহা শোনে না। তাই আকাশ তাকে ধাক্কা দিয়ে তার উপর থেকে রিহাকে একপাশে ফেলে দেয়, কারণ সে নিজের শরীরের ভাগ আশীর্বাদে অন্য কাউকে দিতে রাজি নয়। আকাশ খুব জটিল একটা মানুষ। যেখানে মানুষ নিরালয় মজা খোঁজে, সেখানে আকাশ রিয়াকে ধাক্কা দিয়ে খাটের এক পাশে ফেলে দিচ্ছে। রিয়ার এমন আচরণে আকাশের মাথা পুরোপুরি গরম হয়ে যায়। রিয়া একদম থাপড়ে গালের দাঁত সব করে ফেলে দেবো তোর। তুই ভালো করে জানিস যে আমি কেমন, তারপরও তোকে এইসব করার সাহস কে দিয়েছে? আকাশ, আমার তোকে চাই, তোর শরীরের সাথে নিজের শরীরটা মিলিত করতে চাই আমি আরও চাই তোর শরীরের যৌনতা প্লাস আমার শরীরের যৌনতার সাথে মিলে কিছু একটা হোক। আমি চাই তুই আমার শরীরের মজা পুরোপুরি লুটে নে। রিয়ার কথা শুনে আকাশের শরীরে রক্ত খলখল করছে। সে সোজা গিয়ে রিহার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় রিহার গালে। আজকের পর যেন এরকম আচরণ আর কখনো না দেখি। অবশ্য আজকের পর আর তোর সাথে সম্পর্ক রাখবো না আমি, চিরতরে শেষ তোর সাথে আমার বন্ধুত্ব। আকাশের কথা শুনে রিহা অট্টহাসিতে হাসছে। আকাশের যেন এইসব একদম সহ্য হচ্ছে না। সে তাড়াতাড়ি রিহার বাড়ি থেকে চলে আসে। রিহা থাপ্পড় খাওয়ার পর আকাশকে আর কোনো ধরনের জোর করে না। সে অবশ্যই আকাশকে যেতে দেয়। এদিকে আকাশ গাড়ি টেনে অফিস চলে এসেছে। তার মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। সে সোজা এসে নিজের কেবিনের ভিতরে চুপচাপ বসে আছে। তখন অফিসের পিয়ন দৌড়ে এসে আকাশকে বলে, স্যার মোবাইলটা অন করেন, খবরটা একটু দেখেন। কী হয়েছে জমির সাহেব? স্যার আমি বাইরে নাস্তা করতে গিয়ে টিভিতে একটা নিউজ দেখেছি, আপনি তাড়াতাড়ি খবরের চ্যানেল দেখেন। পিয়নের কথা শুনে বুক ধরফর করছে। ফোনের ডাটা চালু করে খবরের চ্যানেল ভিজিট করতে লাগলাম। সমস্ত খবরের চ্যানেলগুলোর ঘন্টার নিউজ প্রচার করা শেষ, বাকি আছে মাত্র RTV চ্যানেল। সেটাতে চোখ পাকিয়ে তাকিয়ে আছি। হঠাৎই দেখতে পেলাম নিউজ রিপোর্টার একটা মেয়ের সুসাইড নিয়ে আলোচনা করছে। একটা মেয়ে নাকি ব্রিজের উপর থেকে লাফিয়ে একটু আগে প্রাণ নিয়ে দিয়েছে। টিভির পর্দায় যখন সেই মেয়েটাকে দেখলো তখন আমার হুঁশ উড়ে গেল, কারণ সেই মেয়েটার কেউ না, সেই মেয়েটা হলো আমার প্রিয়তমা আরশি। নিজেকে আর স্থির রাখতে পারলাম না, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে আসে তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের বাড়িতে, যে আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি আর আশেপাশে অনেক মানুষজন। সেখানে আরশির মা বাবারাও রয়েছে। তার সমস্ত আত্মীয় স্বজন আমাকে দেখতে এসেছে। আমার জ্ঞান ফিরতেই আমি আরশির নাম ধরে ডাকতে লাগলাম, আরশি, আরশি কোথায় তুমি? কিন্তু আরশি কোনো সারা শব্দ করল না। তখন আরশি সে ব্রিজ থেকে লাফিয়ে সুসাইড করার কথাটা মনে পড়ল। পুরোপুরি মাতাল হয়ে গেলাম আমি সেসব কথা মনে করতেই। বিছানা ছেড়ে উঠে গেলাম আরশি নাম ধরে ডাকতে ডাকতে, এই আপনারা কেউ আমার আরশিকে দেখেছেন? কেউ আকাশের কোনো কথার উত্তর দিচ্ছে না। সবাই চোখের পানি ছেড়ে কান্না করছে। এই আপনাদের কি হয়েছে? আপনারা সবাই কান্না করছেন কেন? আকাশের কথা শুনে এবার আরশির আম্মু কান্না করতে করতে বলে, বাবা আরশি আর নেই, সে সুসাইড করে মারা গিয়েছে। না, আমি এসব বিশ্বাস করি না। আর আরশি শুধু কেন সুসাইড করতে যাবে? বাবার এসের তো আমরা বুঝতে পারছি না যে সে কেন এমন করছে। তার এমন করার পেছনে রহস্য তো আমরা নিজেরাও জানি না। তার উত্তর তো শুধু আরশি দিতে পারত, কিন্তু সে তো আর দুনিয়ায় নেই। তাকে গতকালকেই আমরা দাফন করে দিয়ে এসেছি মাটির নিচে। কি? আরশিকে দাফন করে দিয়ে এসছ মানে? আর আমি কোথায় ছিলাম তাহলে তখন? বাবা তুমি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলে। বড় অফিসের কর্মচারী তোমায় বাসায় দিয়ে যায়, আর আজ তোমার জ্ঞান ফিরে আসে। আমরা চেয়েছিলাম তোমার জ্ঞান ফিরলেই আরশির বাকি কাজ সম্পূর্ণ করব, কিন্তু আরশির দেহের অবস্থা ভালো ছিল না, একদম বিকৃত হয়ে গিয়েছে তার চেহারা। আমরা নিজেরাই তাকে চিনতে পারছিলাম না, এমন বিভৎস অবস্থা হয়েছে তার লাশের। তাই আমরা তাকে তাড়াতাড়ি দাফন দিয়েছি। ধারাম করে মাটিতে বসে পড়লাম। আমার যেন দুনিয়াদারির কোনো ঠিক ঠিকানা নেই। সমস্ত কিছু যেন কেমন গলিয়ে যাচ্ছে। মাটিতে বসে ছোট বাচ্চার মতো আশ্বাসে বলে চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করছি। সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সান্ত্বনাতে কি প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা মিটবে? চোখের পানি যেন বাধাই মানছে না। এত পরিমাণ কান্না করছে যে সারা শরীর দুর্বল হয়ে আছে আমার। মাথায় এক জাতীয় সাইলেন্ট পেইন দিচ্ছে। মাইকের স্পিকারে যেমন চিকন সুর বাজে, ঠিক তেমনই মাথার রক্ত উত্তক্ত হয়ে ভেতরে এক ধরনের চিনচিন শব্দ করছে, যে শব্দটা সহ্য করার মতো নয়। আর আমারও সেটা সহ্য হলো না। আবারও জ্ঞান হারিয়ে ফেললাম। 3 দিন পর জ্ঞান ফিরে এসে আবার জ্ঞান ফিরতে দেখি হাসপাতালের বেডে শোয়া আমি, আর সেই আরশির পরিবার আমার পাশে বসা।
তারাই হয়তো আমায় হসপিটালে নিয়ে এসেছে। আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে সবাই আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি কারোর কথার উত্তর না দিয়ে নীরব দর্শকের মতন চোখের পানি ফেলাচ্ছি। এভাবে কয়েকটা দিন হসপিটালে কেটে গেল, একদম চুপচাপ হয়ে গিয়েছি। জ্ঞান ফেরার পরে এক লব্জ কারোর সাথে কথা বলিনি, খালি নীরবে চোখের পানি ঝরিয়েছি। হসপিটাল থেকে আমার বাসায় আনা হলো। শরীরের কন্ডিশন ঠিক, বাট আমার মনের কন্ডিশন অনেকটাই বাজে হয়ে আছে। ভেতরে ভেতরে পুরো মানসিক রোগী হয়ে যাচ্ছি। এই ভেতরের পেইনটা যেন কাউকে শেয়ার করতে পারছি না, কারণ যার কষ্ট সেই উপলব্ধি করতে পারে। এদিকে আরশির মা আমার মুখের সামনে খাবারের নলা ধরে বসে আছে, কিন্তু আমি মরা লাশের মতন মুখ আটকে বসে আছি। বাবা প্লিজ একটু কিছু খেয়ে নাও, এভাবে নিজেকে কষ্ট দিলে কি আরশি ফিরে আসবে বলো? প্লিজ লক্ষ্মী বাবা না তুমি আমার, প্লিজ কয়েক মুঠো খাবার খেয়ে নাও। আরশির মায়ের রিকোয়েস্টে মুখটা ছোট্ট করে হাঁ করলাম। উনি আমায় খাওয়াতে খাওয়াতে বলে, বাবা জানি না কি কারণে আরশি এমন করেছে, তবে যেহেতু আল্লাহর কাছে চলে গিয়েছে এভাবে হঠাৎ করে, তাহলে তুমিও সামনে এগিয়ে যাও। তোমাদের তো কোনো বাচ্চা নেই, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি তোমার। আর আমি তোমার মাকে ফোন করে আসতে বলেছি, তিনারা তো তেমন কিছুই জানতেন না, কিন্তু আজ আমি সবটা বলেছি। ওনারা তোমার জন্য ভালো দেখে একটা মেয়ে দেখবেন। বাবা তুমি সামনে এগিয়ে যাও, আমার মেয়ের জন্য এভাবে মাঝপথে থেমে থেকো না, কারণ যে যাওয়ার সে তো চলে গিয়েছে, তার জন্য তুমি নিজের জীবন নষ্ট করবে কেন? সো বাবা সব কিছু ভুলে গিয়ে সামনের জীবন নিয়ে ভাবুক, হও। এতটা মেজাজ খারাপ হলো আর সে মায়ের কথা শুনে যে রাগটা আর দমিয়ে রাখা সম্ভব হলো না। এক ধাক্কা দিয়ে ওনার হাত থেকে খাবারের প্লেটটা ফেলে দিলাম, আর ওনার চোখের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তিনি আমার অগ্নিশিখর মতন জলজল করা চোখ দুটোকে দেখে মাথা নামিয়ে ফেলল, তারপর মাথা নিয়ে বলল, বাবা প্লিজ তুমি রাগ করো না, আমি তো তোমার ভালোর জন্য বলছি। এবার আর চুপসে থাকা পসিবল হলো না, মুখের জবানটাও খুলতে হলো এবার। আজকের পর থেকে যেন আর ওসব কথা না শুনি। মনে রাখবেন, আমার ভালোবাসা কোনো ঠুনকো ভালোবাসা ছিল না যে সে মারা যাবে আর সাথে সাথে আমিও আরেকটা বিয়ে করে নেব। আমি জানি না যে আমি আর সামনের জীবনে পা দিতে পারবো কিনা, তবে হ্যাঁ, এই মৃত্যুর রহস্য আমি খুঁজে বের করবই। তারপর যদি ভবিষ্যৎ জীবনে আগাবার হয় তাহলে আগাবো, না হয়তো এখানে আমার সংসার জীবন শেষ। সো আমাকে আর এসব বিষয় নিয়ে জ্ঞান দিতে আসবেন না। আকাশের কথা শুনে আরশির মা আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আকাশ কথাগুলো বলে নিজের মতন চুপচাপ হয়ে যায়। তখনই আরশির মা নীরবতা ভেঙে বলে, বাবা তোমার মতন ছেলে লাখে একটা হয়, আমি তোমায় নিয়ে গর্বিত যে তোমার মতন একটা মানুষের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। কিন্তু আমার মেয়েটার কপাল পোড়া, যার কারণে সে হুটহাট এভাবে সুসাইড করার ডিসিশন নিয়েছে। না হয়তো তোমার কাছে সে ভালোবাসার কমতি পেত না। আমি দোয়া করি তোমার জীবন সফলতা আসুক, আর কিছুক্ষণ পর হয়তো তোমার মা আসবে, আমরা চলে যাব। কিন্তু মাথায় রেখো, আমি মানুষটার জন্য তোমার দোয়ায় আজীবন খোলা থাকবে। আমি বেঁচে থাকতে তোমার জন্য সেই দোয়া আর কোনো দিন বন্ধ হবে না, কারণ আমার মেয়ে তো তোমার মূল্য দেয়নি। তার হয়ে না হয় আমি তার প্রায়শ্চিত্ত করব। আর শুধু তার জন্যই নয়, তোমার উদার মন মানসিকতার জন্য আমার দোয়া সবসময় খোলা রাখবো। আমার মেয়ে মরে গিয়েছে তো কী হয়েছে, আমি হারিয়ে একটা ছেলে পেয়েছি যা সোনার টুকরার চাইতেও কম না। আর কোনো উত্তর দিলাম না, চুপচাপ বসে আছি বিছানায়। বিকাল থেকে গ্রাম থেকে ছোট বোন আর মা আসলো। রাতের দিকে আরশির মা আরও বাকি যারা ছিলেন সবাই চলে গেল। এদিকে আমার মা তো পুরো অবাক, কারণ আরশি মারা গিয়েছে এতদিন হলো, অথচ উনি কিছুই জানেন না। কে রে বাবা, তুই আমায় কিছু জানলি না যে? মা সেই পরিস্থিতিতে ছিলাম না, তারপরেও তো আমায় বলবি নাকি? মা বাদ দাও ওসব কথা, আমার ওসব নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা বাদ দিলাম, কিন্তু একটা কথা শুন, আরশির পরিবারের সবাই অনেক ভালো, আর বিশেষ করে আরশি মামুনি অনেক ভালো ছিল। সো আমার মনে হয় না যে আরশি নিজে এসব করছে, আমার মনে হয় কেউ তাকে দিয়ে এসব করিয়েছে। সো তুই রহস্য উদ্ঘাটন কর। তা তো আমি করবই, কিন্তু তার আগে আমার ভেতরটা ঠিকঠাক হোক আগে। দেখতে দেখতে আরও 2 সপ্তাহ কেটে গেল। আমি অফিসে যাওয়া আসা একদম অফ করে দিয়েছি। আমি নিজেকে ঠিকঠাক করব কি, উল্টো তো আরও বিগড়ে যাচ্ছে আমার অবস্থা, কারণ সবসময় খালি আরশির সাথে কাটানো সেই শেষ মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে আমার। ঘুমাতে গেলেও আরশির কথা মনে পড়ে, একাকিত্ব সময় কাটালেও আরশির কথা মনে পড়ে। দিন দিন আরও কড়াভাবে আরশি আমার মনের ভেতরে গেঁথে বসছে। কারোর কোনো মতেই তার সাথে কাটানো শেষ মুহূর্তগুলো ভুলতে পারছি না, আর আমি সেসব বলতেও চাই না, কারণ মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, আর আমি ভেঙে পড়লাম। আমার অবস্থাও বেগতিক হতে লাগলো।
কিন্তু আমার মা হাল ছাড়লেন না। তিনি সেই যে এসছেন আর যাননি। তিনি সবসময় আমাকে ভালো মন্দ বোঝানোর ট্রাই করেছেন। তার উপর আরশির আম্মু অনেক বোঝায় ফোন দিয়ে যে আমি সামনের জীবনে না এগোলেও যেন জবটা ঠিকঠাক মতো করি। আজ 1 মাস 3 দিন পুরোপুরি পাগল হয়ে গিয়েছি আমি। আর সে ছাড়া কিছুই চোখে দেখি না আমি, কিন্তু আমার মায়ের চোখের পানিতে খোদা আমায় সেসব থেকে বের করে আনে। মা আমার হাত ধরে চোখের পানি ছেড়ে কান্না করে। তখন আবার তিনাকে কথা দিয়ে যে অফিসে জয়েন করব। চুলদারি সমস্ত কিছু মোটামুটি বড় হয়ে গিয়েছে। সেদিন বিকালে চুলদারি কেটে পরের দিন অফিসে চলে গেলাম। অফিসে গিয়েই দেখি আমার জায়গায় অন্য ম্যানেজার নিয়েছে সেই অফিসার। আমি সোজা আমার কেবিনে চলে গেলাম। অফিসের সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখনই সে অফিসার আমার রুমে আসে। কী হয়েছে মিস্টার আকাশ সাহেব, আপনি আবার এই অফিসে কেন? এই অফিসে কেন মানে? আমি এখানে চাকরি করি তাই এসেছি। না না, আপনার আর দরকার নেই। আজ 1 মাসের বেশি সময় পর আপনি অফিসে এসেছেন। কি বাপের দিনের সম্পত্তি পেয়েছেন নাকি? এই অফিসে আপনার জায়গা অন্য একজনকে নিয়ে নিয়েছে আমি। সো আপনি অন্য কোথাও জব খুঁজুন গিয়ে। স্যার অতিরিক্ত হয়ে যাচ্ছে না? আমায় বের করার অধিকার কে দিয়েছে আপনাকে? এমডি স্যার বলেছি কি আমায় বের করতে? না, তিনি বলেননি, কিন্তু আমি বের করে দিয়েছি। এমনিতেই মাথা হলে আছে আরশির মৃত্যুর পর থেকে। তার উপর এই লোকের বাড়াবাড়ি। সোজা গিয়ে ব্যাটার কলার চেপে ধরলাম। কি সমস্যা তোর? অনেক পাওয়ার পেয়ে গিয়েছিস মনে হয় আমি না থাকায়। আকাশ সাহেব কলা ছাড়েন আর সম্মানের সহিত অফিস থেকে বেরিয়ে যান। তোর সম্মানের খাতে আগুন বলে ঠাস করে কানে নিচে বারবার একটা লাগিয়ে দিলাম। মিস্টার আকাশ, তোর কত বড় সাহস যে তুই আমায় মারিস? এর ফল তুই পাবি। আগেরবার বিয়াদবি করার কারণে তুই তোর বউকে হারিয়েছিস। এবার তুই নিজের কবরের তলে যাবি। একটু ধৈর্য ধর খালি তুই। লোকটার কথা শুনে পায়ে রক্ত পুরো মাথায় উঠে গেল। কি, আমার বউকে হারিয়েছে মানে? তার মানে তুই আমার আরশির সাথে কিছু করেছিস? লোকটা আকাশের কথার কোনো উত্তর না দিয়ে জোরে জোরে অট্টহাসি হাসছে। এদিকে আকাশের সারা শরীর তো পুরো আগুন জ্বলছে। সে বুঝে গেছে যে আরশির মৃত্যুর পেছনে এই অফিসারের হাত রয়েছে। সে আর রাগ পুষে রাখতে না পেরে পাশে থাকা একটা কম্পিউটার উঠিয়ে নিয়ে সে অফিসারের মাথায় বাড়ি দিয়ে বসে। এত জোর আকাশ লোকটাকে মাথায় বাড়ি মানে যে কম্পিউটার ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। লোকটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন অফিসের অনেক কয়েকজন কর্মচারী এসে আকাশকে ধরে সেই অফিসার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আকাশের মাথায় দাও দাও করে আগুন জ্বলছে। অন্যদিকে থাইল্যান্ডের একটা রেস্টুরেন্টে বসে আরশি আর অচেনা একটা লোক খাবার খাচ্ছে। লোকটা তখনই আরশিকে বলে, জানো আর কিছু অর্ডার করব? ইবনাথ প্লিজ, আমার এসব নামে ডেকো না। আমি এখনও তোমায় সেভাবে গ্রহণ করতে পারিনি। আরে বেবি, তুমি এত সংকোচ করছো কেন? এখনও গ্রহণ করতে পারোনি তো কি হয়েছে? পরে তো ঠিকই আমায় গ্রহণ করবে। আর তাছাড়া এখন থেকেই তোমার এসব নামে ডাকার অভ্যাস করছি। এতে করে দুজনেরই লাভ রয়েছে। আমার লাভ হচ্ছে পরে তোমায় ভালোবেসে এসব নাম ধরে ডাকতে সংকোচ লাগবে না। আর তোমার লাভ হচ্ছে তুমি তাড়াতাড়ি আমার উপর ফোকাস করতে পারবে। ইবনাথ প্লিজ স্টপ। আমার এই সমস্ত কথাবার্তা ভালো লাগছে না। প্লিজ তুমি আমায় প্রেশার দিও না। এত তাড়াতাড়ি মানুষটাকে স্মৃতি ভুলে জোর করিও না। কিছুটা সময় পেরোলেই আপনি মানুষটা আমার মন থেকে মুছে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি তোমায় আর মানসিকভাবে তাড়না বা ফোর্স করব না। তোমার যখন সময় হবে তুমি তখনই আমায় আপন করে নিও। এই বলে আর বলো, এবার কিছু অর্ডার করবো কি না? না, আমার আর কিছু লাগবে না। আর এই সমস্ত খাবারগুলো তুমি একা খেয়ে নাও। আমি ফ্ল্যাটে চলে যাচ্ছি। তুমিও তোমার মনে চলে যেও বাসায়। পরে আমি তোমার সাথে ফোনে কথা বলে নেব। আরে আরশি, কি হয়েছে তোমার? হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছো কেন? আমি তো বললাম আমি তোমায় আর জোর করব না সেসব বিষয় নিয়ে। তারপরেও কেন এমন করছো? তা না হয় করবে না, কিন্তু এখন কেন যেন আমার দম আটকে আসছে। আমার কোনো কিছুই ভালো লাগছে না, তাই আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো তুমি আমি এগিয়ে দিয়ে আসি। না, তার কোনো দরকার নেই, আমি একা একাই যেতে পারবো। চললাম আমি। আর সেটি রেস্টুরেন্টের বাইরে চলে আসে। পরে একটা গাড়ি নিয়ে তার ফ্ল্যাটে চলে যায়। আর এদিকে রাগে আকাশের সারা শরীর গিরগির করে কাঁপছে। তার শরীরে রক্ত ফুটন্ত অগ্নি লাভার মতন টকবক করছে। সে পারছে না সে অফিসারকে গিলে খেয়ে ফেলতে, কিন্তু কর্মচারীদের জন্য সে কিছু করতে পারছে না। আকাশের ভয়ঙ্কর রূপ দেখে সারা অফিস নিস্তব্ধ হয়ে যায়। কারোর মুখে কোনো কথা নেই। আর আকাশের অবর্তমানে সেই যে ম্যানেজার অফিসে জয়েন করেছে সে ভয়ে অফিস থেকে পালিয়ে যায়, কারণ সে থাকলে নির্ঘাত এখন মারা পড়বে আকাশের হাতে। দীর্ঘ 2 ঘন্টা কেটে যায়, কিন্তু আকাশের রাগ ঠান্ডা হওয়ার কোনো নাম গন্ধই নিচ্ছে না। বেশ কিছু কর্মচারী নিজের কাজ ফেলে আকাশকে শান্ত করার কাজে লেগে রয়েছে। তখন তার মধ্যে থেকে একজন কর্মচারী আকাশকে বলে,
স্যার লোকটা অফিসে এসছে শুক্র শুক্র মিলে 2 সপ্তাহ হয়নি, কিন্তু এর মাঝেই নিজের পাওয়ার খাটানো শুরু করে দিয়েছে। আর আপনি অফিসে না থাকায় তো আমাদের গুণধর অফিসার সাহেব পুরো অফিসের রাজত্ব পেয়ে বসেছে, কারণ আপনি ছাড়া তিনি কাউকে পাত্তা দেয় না। পাত্তা দিতে তার বাপও দিবে। এখন তো এসে গেছে, তার কেয়ামত ছুটে দিবে একেবারে। স্যার আপনি ফিরে আসে আমরা জীবন ফিরে পেয়েছি। সত্যি বলতে ভেতরে ভেতরে সবাই অনেক খুশি, কারণ আকাশ এমন একটা মানুষ যার ভেতরে কোনো গরিমা নেই। সে পুরো অফিসের ভালো মন্দের দেখাশোনা করে, অথচ সে কখনোই কোনো কর্মচারীর সাথে বড় গলায় বা চেঁচিয়ে কথা বলেনি। যেখানে সে চাইলে কর্মচারীর সাথে যেমন তেমন ব্যবহার করতে পারত, যেখানে সে চাইলে কর্মচারীর চাকরি থেকে বের করে দিতে পারত, কিন্তু সে কখনোই কর্মচারীর মনে আঘাত দেয়নি। তাই সবাই তাকে এতটা ভালোবাসে। লতিফ ভাই একটু বাইরে গিয়ে দেখে আসুন তো জানোয়ারটা এখন অফিসে কিনা। ও এখন অফিসে থাকলে কিন্তু ওর কোনো কেয়ামত ঘটিয়ে দেবো আমি। স্যার তিনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, যাক বেঁচে গেছে। তাহলে আমার হাত থেকে, কিন্তু তাকে আমি এত সহজে ছাড়ছি না, কারণ তার কাছে কিছু প্রশ্নের উত্তর আমার জানার আছে। আকাশের কথা শুনে লতিফ নামে সে কর্মচারী আকাশকে বলে, স্যার আপনি আজ বাসায় চলে যান, এদিকটা আমরা দেখে নেব, সমস্ত কাজ আমরা নিজ দায়িত্ব করব। কিন্তু আপনি বাসায় গিয়ে বাসার মানুষের সাথে কিছুটা সময় কাটান, হয়তো আপনার রাগ কিছুটা কমে যাবে। লতিফ ভাই বাসায় আমি যাব, কিন্তু এই রাগ কখনো কমবে না। আর আমি ইচ্ছে করে কখনোই এই রাগ দমাবো না, কারণ আমার আরশির মৃত্যুর সাথে জানোয়ারের কোনো না কোনো হাত অবশ্যই রয়েছে। স্যার তাহলে কোনোভাবেই ওনাকে রেহাই দেওয়া চলবে না। সে তো আমি দেবই না, বেটা হাসপাতাল থেকে সুস্থই ফিরে আসুক একবার, আবার তাকে মেরে হসপিটালে পাঠাবো। আচ্ছা এবার সবাই এই সমস্ত কিছু ছাড়ুন, আমি বাসে যাচ্ছি। আপনারা সবাই নিজ দায়িত্বে কাজ করবেন, আর আধাবেলা অফিস খোলা থাকবে আজকে, তারপর সবার ছুটি। আমি দারুণকে বলে দিয়ে যাব, সে যেন দুপুরের অফিস পুরো আটকে দেয়। ঠিক আছে স্যার। তারপর বাসায় চলে আসলাম, কিন্তু আমার মাথা থেকে কোনোভাবেই সেই অফিসারের কথাটা সরছে না যে আগেরবার বেয়াদবি করার বউকে হারিয়েছিস, মানে আরশিকে হারিয়েছি। না, এই রহস্য আমি খুঁজে বের করবই, দরকার হয় এই লোকের প্রাণ নেব, তাও তার মুখ থেকে সত্যিটা আমি বের করেই ছাড়ব। বাসায় আসতেই মা আমার চেহারার অবস্থা দেখে বলতে লাগলো, কিরে বাবা কি হয়েছে তোর? তোর চেহারার এমন 12টা বেজে আছে কেন? কারো উপরে রাগ হয়ে আছিস তুই? আরে মা বলো না, আমার অফিসে যেই অফিসারটা আছে তার সাথে। কি বলিস? তারা সাহস আসলো কোত্থেকে যে সে তোর সাথে বাড়াবাড়ি করে? তুই তো চাইলেও তাকে অফিস থেকে বের করে দিতে পারিস, তাহলে বাড়াবাড়ি করে কীভাবে? আর বাড়াবাড়ি করার কারণটা কি? মা আমি না থাকে সে আমার যে অন্য একজন ম্যানেজার নিয়েছে, তাই আজ অফিসে গিয়ে রেগে গিয়েছি। কিন্তু সেও তর্ক শুরু করেছে, পর এক পর্যায়ে একটা লাগিয়ে দিয়েছে, আর সে আমায় হুমকি দেয় আর বলে তার সাথে আগে একবার বেয়াদবি করার কারণে নাকি আমি আরশিকে হারিয়েছি। কি? তার মানে সেই লোক জানে আরশির মৃত্যুর রহস্য? না হয় সে জড়িত আছে আরশির মৃত্যুর সাথে। মা হয়তো বা আছে। তাই সে সেই কথাগুলো শুনে আরও রেগে গিয়ে কম্পিউটার তুলে তার মাথায় মেরেছি। বাবা আর এসব করতে যাস না, শান্ত মাথায় কাজ নে তুই। মা যা মাথা গরম করে তা তো করে ফেলেছি, সামনে আর করবো না। ভালো ভালো সব বললে তো বললেই, না হয় তাকে ছাড়বো না, আমি আবারও মেরে হসপিটালে পাঠাবো। আচ্ছা সেসব পরে দেখা যাবে, আগে যা ফ্রেশ হয়ে নে, আমি শরবত বানিয়ে দিচ্ছি। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে এসে খাটের উপর বসে আছি। মা কিছুক্ষণ পর শরবত করে এনে দিল। শরবত খেয়ে বিছানায় গায়ে দিয়ে রেস্ট করছি। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। আমি ঠিকঠাক মতন অফিস করতে লাগলাম, কিন্তু সে অফিসার এখনও অফিসে আসেনি, কারণ মাথায় কড়াভাবে লেগেছে তার। দেখতে দেখতে আরও 10 দিন কেটে গেল। সে অফিসার সুস্থ হয়ে অফিসে আসে। সে অফিসে এসেই নিজের কেবিনে চলে যায়, কিন্তু সে আমার সামনে আসে না, কারণ সে বুঝে গেছে আমি কোন জলের মাছ। তার মাঝে সেই ছটফটানি ভাবটাও আর নেই। আগে যেমন এসে পাওয়ার খাটানোর চেষ্টা করতো, কিন্তু এখন আর এসব চেষ্টা করে না। কেবিনে সে চুপচাপ বসে বসে অফিস করে পরে বাড়ি চলে যায়, কিন্তু আমি তার চালচলন দেখে বুঝে নিয়েছি যে সে আমার থেকে পালিয়ে চলার চেষ্টা করছে। আমিও তাকে আর কিছু বলি না, কারণ আমার এখনও সেই সময়টা আসেনি। আরও কয়েকটা দিন যাক, তারপরে ধরবো তাকে। এভাবে আরও কয়েকটা দিন কাটে। পরে একদিন তার কেবিনে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দিলাম। সে তো আমার এমন আচরণ দেখে ভয় শেষ। সে ভয় কাঁপতে কাঁপতে বলে, ভাই আপনি হঠাৎ আমার কেবিনে? আমি তো আর কিছু করিনি ভাই, আমি তো এখন আপনার পিছু লাগি না, কারণ আপনার রাগ সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। সেসব ঠিক আছে, তোর এমন পরিবর্তনের জন্যই এখন আর কিছু বলছি না, না হয় আবারও এসে তোকে বলতাম, আচ্ছা মতো ক্যালাতামও। আচ্ছা এখন এসব কথা বাদ দে, আগে আমার সে কথার উত্তর দে। সেদিন তুই বলেছিলি যে
আমার বেয়াদবির কারণে আমি আমার আরশিকে হারিয়েছি। সে কথাটার মানে কি? ভাই সেসব আমি এমনি বলেছি। দেখ, মাথা খারাপ করিস না, এবার কিন্তু মাথার উপরে তুলে আছাড় মারবো। ভাই সত্যি বিশ্বাস করেন, আমি সে কথাগুলো এমনি বলেছিলাম। আরশি ম্যামের মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সেদিন আপনার সামনে হিরো সাজার জন্যই সে কথা বলেছিলাম। তাছাড়া এসবে আমার কোনো হাত নেই। আর আমি খামোখা আরশি ম্যামকে কেন মারতে যাব? তিনি আমার কি ক্ষতি করেছেন? ভাই বিশ্বাস করেন, তিনি সত্যি বলছি, আমি সেসব কিছু করিনি। জাস্ট আপনার সামনে ভাব নেওয়ার জন্য আরশি ম্যামের মৃত্যুর বিষয়টা থেকে ফায়দা লুটেছি। ভেবেছি এসব বললে আপনাকে আঘাত করা যাবে। সত্যি বলছিস তো তুই এসব কথা? ভাই সত্যি বলছি। ঠিক আছে, যা বেঁচে গেলে কিন্তু মনে রাখিস, আরশির মৃত্যুর রহস্য আমি বের করবই। আরশির মৃত্যুর সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে কিন্তু তার কিয়ামত আমি রুটিয়ে দেব। সাবধান থাকিস। ভাই সেসব কিছুর সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে তাহলে আপনি আমার বিচার করিয়েন। মানুষটার কেবিন থেকে চলে আসলাম, ভেতরটা কেমন যেন হায় হতাশ করছে। কারণ এতদিন একটা আশা ছিল যে এই মানুষটার থেকে আরশির মৃত্যু রহস্য খুঁজে পাবো, কিন্তু এখন দেখি এই মানুষটাও কিছু জানে না। তবে আমি হাল ছাড়বো না, আমি আরশির মৃত্যু রহস্য খুঁজে বের করবই। এভাবেই দীর্ঘ 11টা মাস কেটে গেল, কিন্তু আমি আরশির মৃত্যু রহস্য খুঁজে বের করতে পারলাম না। এখন এসে নিজেকে তুচ্ছ মনে হচ্ছে যে আমি মানুষটার মৃত্যু রহস্য খুঁজে বের করতে পারলাম না। নিজেকে নিজের কাছে অযোগ্য বলে মনে হচ্ছে। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মুখ চেপে কান্না করছি মানুষটার জন্য। অবশ্য এই জিনিসটা আজ প্রথম নয়, রোজ রাতেই মানুষটার জন্য চোখের পানি ছেড়ে কান্না করি। একাকিত্ব সময়টাতে মানুষটার কথা চিন্তা করে কাটিয়ে দেই, কিন্তু মানুষটা আজ আমার কাছে নেই। মানুষটার চিন্তায় চিন্তায় এক প্রকারের মানসিক প্রতিবন্ধী হয়ে গিয়েছে আমি। ওপরে দেখলে সবাই আমায় ঠিকঠাক দেখতে পায়, কিন্তু ভেতর থেকে পুরোপুরি তার উল্টো আমি। হেরে গেলাম নিজের কাছেই। আজ ভাঙাচোরা মনে আরও বেশি আঘাত লেগেছে, কারণ আজ আর মন সায় দিচ্ছে না। আজ আর মন বলছে না যে মানুষটার মৃত্যুর রহস্য আমি আর খুঁজে বের করতে পারবো। পুরোপুরি নীরব হয়ে গেলাম আমি। ইচ্ছে করছে নিজেকে উপরওয়ালার হাতে সঁপে দেই। হে খোদা, তুমি আমায় নিয়ে যাও, আমার যে এত কষ্ট হচ্ছে সহ্য করতে হয় না। সেদিনের পর থেকে আকাশ নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে ফেলে। মানুষটা কষ্টের পাহাড় বুকে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আর অপরদিকে আর শিবনাথের সাথে পুরোপুরি মিশে গিয়েছে। তার মাঝে এখন আর আকাশের কোনো অস্তিত্ব অবশিষ্ট নেই। সে আর ইবনাথ নদীর পাড়ে বসে আছে, আর শিবনাথের কাঁধে মাথা রেখে শুয়ে আছে, আর দুজন মিলে প্ল্যান করছে কি করে তারা লাইফ আগাবে। তখন আর শিবনাথকে বলে, ইবনাথ চলো আমরা দেশে ফিরে যাই, তারপর না হয় আমরা বিয়ে করে নেব, তারপর দুজন মিলে ছোট্ট একটা সংসার শুরু করব। সে তো যাবই, কিন্তু সেই মানুষটা যদি তোমার সামনে দাঁড়ায় আবার, তখন তুমি কি করবে? কেয়ার করব, পা থেকে জুতা খুলে তার মুখে মেরে দিব, কারণ তার মতো ছোট লোক আমার ভালোবাসার যোগ্য না। সো তুমি টেনশন নিও না, আমি তোমাকেই বিয়ে করব। তাহলে ঠিক আছে, চলো আগামী পরশু আমরা দেশের জন্য রওনা করব। ঠিক আছে। আরশি শিবনাথ নামের ছেলেটা দেশে আসার প্ল্যান সাজিয়ে ফেলে। এদিকে রাতের বেলায় আকাশের কাছে একটা ফোন আসে। কে আপনি? আকাশ, তুই আমি ভুলে গেছিস? আসলে আমার মনে পড়ছে না, কারণ আমার ভেতরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে। স্মৃতিশক্তিও কেমন যেন লোপ পাচ্ছে। আগের মতো সব কিছু মাথায় রাখতে পারি না এখন। আমি আরিফ, যে তোর ক্লাসমেট ছিলাম। তোর সাথে আমার কত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তোর বিয়েতেও তো এসেছিলাম, কিন্তু তোর বিয়ের দ্বিতীয় দিন আমার জব হয়ে যায়, তাই তোর বিয়ে সম্পূর্ণ না করে চলে আসি। পরে এত পরিমাণ বিজি হয়ে পড়ি চাকরি জীবনে যে তোর সাথে সেভাবে যোগাযোগই হয়ে ওঠেনি। কিন্তু অবশ্য মাঝে মাঝে কয়েকবার ফোন দিয়েছিলাম, বাট তোর সেই নাম্বার বন্ধ দেখেছে। আজ একজন থেকে ইমার্জেন্সিভাবে তোর নাম্বার নিলাম। ও দোস্ত, কেমন আছিস? ভালো রে, তুই কেমন আছিস? অবশ্য তোর কথাবার্তায় বোঝা যাচ্ছে তুই কেমন আছিস। বুঝি তো নিয়েছিস। আচ্ছা শোন, তোকে কিছু বলার আছে। দোস্ত, সমস্ত কিছু আমি শুনেছি যে আর সে সুসাইড করেছে। আমি এই ছাতার মাথার চাকরির জন্য আসতে পারিনি। আর তুই ভালো করে জানিস আমার চাকরিটা কেমন। এয়ারপোর্টে জব করি, বেশিরভাগ সময় এখানেই থাকতে হয়। ঈদের চাঁদে মাঝে মধ্যে বাড়ি গেলেই যাই। আচ্ছা শোন, যেটার জন্য এত জরুরি তলব, বল কি বলবি? দোস্ত, আমি একটু আগে আরশি ভাবির মতো কাউকে দেখলাম অন্য একটা লোকের সাথে। আমি জাস্টিফাই করেছি তারা দুজন থাইল্যান্ড থেকে এসেছে। কি বলছিস তুই? সে তো মারা গিয়েছে। তাহলে কিভাবে কি? হ্যাঁ রে ভাই, বিশ্বাস কর, একদম আরশি ভাবির মতো দেখতে। আর আমার চোখ কখনো কেউ ফাঁকি দিতে পারিনি। তাছাড়া মানুষটাকে তো আমি কম দিন ধরে চিনি না। তোর সাথে রিলেশন থাকা অবস্থাকালীন সময় থেকে মানুষটাকে আমি চিনি। সো মানুষটাকে চিনতে আমার ভুল হওয়ার কথা না। আরিফ,
আমার তো বিশ্বাস হচ্ছে না এসব কথা, কারণ সে মরে গিয়ে ফিরে আসবে কি করে? তার লাশ তো পুলিশ শনাক্ত করেছে, তাহলে সে কিভাবে থাইল্যান্ড থেকে আসবে, তাও আবার একটা লোকের সাথে? আকাশ, তোর বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, আমি পিক দিচ্ছি। তোর এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ কি চালু আছে নাকি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, আমি সিসিটিভি ফুটেজ থেকে নিয়ে কয়েকটা ছবি তুলে তোকে পাঠাচ্ছি। আচ্ছা। ফোন রেখে দিলাম। 10 মিনিট পর আরিফ 3টা ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো। আমি ছবিগুলো দেখে হতভম্ব হয়ে গেলাম, কারণ মানুষটা সত্যি আমার সেই প্রিয়তম আরশি। কী করে সম্ভব এটা? মানুষটা তো মারা গিয়েছিল, তাহলে কি করে সে জীবিত হলো? তাহলে কি করে থাইল্যান্ডের ফ্লাইট করে দেশে আসলো, তারপর অন্য একটা লোকের সাথে? মাথায় তো কিছুই কাজ করছে না। তখনই আবার আরিফ ফোন করে। তো দেখলি তো ছবিগুলো, আর মানুষটাকে আমাদের ভাবি। সে আরশি, কিন্তু সে তো মরা থেকে জীবিত হলো কি করে, এটাই তো মাথায় আসছে না। দোস্ত, আমার মনে হয় কি এর পেছনে কোনো রহস্য অবশ্যই আছে, যেটা তুই জানিস না। ঠিক বলেছিস, রহস্য তো অবশ্যই আছে, না হয় মরা মানুষ জীবিত হয় কি করে? তুই সমস্ত কিছুকে আবার একটু ভালো করে যাচাই করে দেখ। দোস্ত, তার অনেক ধন্যবাদ তোকে। আরে ধন্যবাদের প্রয়োজন নেই বন্ধু, বন্ধু মানি তো উপকারে আসা। আচ্ছা, রাখি এবার। তারপর আরিফের সাথে কথা শেষ করে ফোন রেখে দিলাম। মাথা পুরো ববু করে ঘুরছে, কি করব বুঝে উঠতে পারছি না। না, কিছু তো করতেই হবে। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে আরশির মাকে ফোন দিলাম। হ্যাঁ বাবা, বলো। আম্মু, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বাবা? শোনেন, হঠাৎ যদি আপনার সাথে কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তাহলে সবার আগে আমাকে ইনফর্ম করবেন। বাবা, এই কথাটা তো মানেটা ঠিক বুঝলাম না। মানেটা হলো আরশি মরে নেই, সে এখনো জীবিত। কি কি সমস্ত কথাবার্তা বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি বাবা? যার লাশ মাটিতে শুয়ে দিয়ে এসছি আজ থেকে বছরখানিক আগে, সে কি করে আবার পুনরায় জীবিত হয়? আম্মু, সেটা হয়তো অন্য কারো লাশ ছিল, তবে এটাই সত্যি, সে এখনো জীবিত। সে আজকে থাইল্যান্ডের একটা ফ্লাইটে করে কারোর সাথে দেশে এসেছে, আর সে খবর আমাকে দিয়েছে আমার এক বন্ধু, সে এয়ারপোর্টে কাজ করে। সে আমায় কয়েকটা ছবি সহ পাঠিয়েছে, যেখানে আরশিকে অন্য একটা লোকের সাথে দেখতে দেখা গেছে। বাবা, সমস্ত কিছু তো আমার মাথার উপরে যাচ্ছে, প্লিজ তুমি তাড়াতাড়ি একটু খবর লাগাও। হ্যাঁ, লাগাচ্ছি, আপনি টেনশন করবেন না। আপনার থেকেও আমার বেশি প্রয়োজন এখন আপনার মেয়েকে, কারণ অনেক কিছু জানার আছে তার থেকে। বাবা, আগে খুঁজে বের করো। জি। ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেলাম, কিন্তু রুম থেকে বেরোতেই মা সামনে পড়ল। কিরে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? তোমার কাছে যাচ্ছিলাম। হঠাৎ এত তাড়াঘুড়ি করে কেন? আর কি হয়েছে? কোনো কিছু কি লাগবে নাকি? না, আমার কিছু বলার আছে। হ্যাঁ বল। মাকে সমস্ত কথা খুলে বললাম। আম্মুর সাথে সাথে মাথায় হাত দিয়ে বসলো, আর ছবিগুলো দেখালাম। বাবা, এখন কি করবি? এত বড় চক্রান্ত কিভাবে? কি আর করবো? খুঁজে বের করে প্রশ্নের উত্তর চাইব, আর তাকে ফিরিয়ে নিব। কিন্তু সে তো অন্য পুরুষের সাথে, হয়তোবা সে মানুষকে বিয়ে করে নিয়েছে। মায়ের কথা শুনে কলিজায় মোচড় দিয়ে উঠল। মা, সেসব আরশিকে পেলেই বলতে পারবো। তুমি শুধু একটু দোয়া করো, আমি যেন আমার আরশিকে ফিরে পাই। বাবা, দোয়া তো সবসময় করি, তাছাড়া তোর এই কষ্ট আর নীরবে চোখের পানি ফেলা আমার আর সহ্য হয় না। নীরবে তোর সেই ফেলা চোখের পানি কারোর চোখে না পড়লেও আমার চোখে পড়ে। ইনশাল্লাহ তুই বৌমাকে ফিরে পাবি। মায়ের সাথে কথা বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। সব জায়গায় আরশির খোঁজ লাগিয়ে দিয়েছি। আরশির যত বন্ধু বান্ধবের সাথে আমার পরিচয় ছিল, সবাইকে ওর বিষয় জানিয়েছি, বিশেষ করে তার আত্মীয় স্বজনদের। মোট কথা, যাদের আমি চিনি তাদের সবাইকে কনফার্ম করা শেষ। বাসা থেকে বের হয়ে আমার পরিচিত অনেক জায়গায় আরশির খোঁজ করলাম। এয়ারপোর্টের আশেপাশে আরশির ছবি দেখে অনেক গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ এই কিছুই জানে না। রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে এলাম। সারা শরীর দুর্বল হয়ে আছে, আমার চোখের কোণে ফোঁটা ফোঁটা পানি জমতে শুরু করেছে। আরশির জন্য বিশাল একটা ভয় হচ্ছে, কারণ মায়ের কথা মতন যদি আরশি অন্য জীবনে পা দিয়ে বসে, কান্নার মাত্রাটা আরও বেড়ে গেল। চোখের কিছুটা নোনা পানি বেয়ে বেয়ে ঠোঁটের পাশে এসে থেমেছে। চোখের জল কি পরিমাণ নোনা হতে পারে সেটা এই প্রথম উপলব্ধি করতে পারলাম। অধিক পরিমাণে নোনা লেগেছে চোখের পানিগুলোতে। হয়তো কষ্টের পরিমাণ বেশি হলে চোখের পানি নোনা ভাবটাও একটু মাত্রাধিক হয়। তখন ফোনটা বেজে ওঠে। অফিসের একজন কর্মচারী ফোন দিয়েছে আমায়। স্যার, কিছু কথা জানানোর ছিল আপনাকে। কি কথা? স্যার, জানি না আপনি কী কারণে কয়েকদিন ধরে অফিসে আসছেন না, তবে আপনি যেদিন থেকে অফিসে আসছেন না সেদিন থেকেই সে অফিসে আসছে না।
আমরা সকল কর্মচারীরা কাজের আগামাথায় কিছুই বুঝে উঠতে পারছি না। কাজের সমস্ত ধারাবাহিকতা হারিয়ে ফেলেছি আমরা, কারণ আপনারা আমাদের নির্দিষ্ট পরিমাণে কাজ দিতেন আর আমরা সেগুলো করতাম, কিন্তু যা আপনারা না থাকায় তা করতে পারছি না। ঠিক আছে, আমি কাল সকালে আবার অফিসে আসব। ঠিক আছে স্যার। পরদিন সকালে উঠে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি। পরে এসে কেবিনে বসে আছি। প্রায় দুপুরে এসছে, সকলকে কাজ বুঝিয়ে দিতে দিতে কেবিনে এসে বসে বসে ভাবছি সেই স্যারের কথা। হঠাৎ সে কেন কোনো বলাকুয়া ছাড়া অফিসে আসছে না কেন? না, একটু ফোন লাগিয়ে দেখি। তিনার নাম্বার বের করে ফোন দিলাম, কিন্তু সে ফোন রিসিভ করলো না। একে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু সে রিসিভই করেনি। এবার বিরক্ত কাজ করছে মানুষটার উপর। ধুর, ব্যাটা আসলে আসবি, না আসলে নাই, তো চাকরি আমি খেয়ে দেবো। তারপর দারোয়ানকে ডাক দিয়ে রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার নিয়ে আসতে বললাম। একটু পর সে খাবার নিয়ে আসলো। স্যার, আপনার খাবার, আপনি খেয়েছেন? স্যার, এখনো খাওয়া হয়নি, খাবো। আচ্ছা, আপনি আপনার জন্য খাবার নিয়ে আসেন রেস্টুরেন্ট থেকে, আমার নাম বলে, আমি টাকা পে করে দেবো। না স্যার, ওসবের কোনো দরকার নেই। আরে, আপনি সংকোচ করছেন কেন? আমি তো আপনাকে বললাম খাবার নিয়ে আসতে নাকি। ঠিক আছে স্যার, যাচ্ছি। দারুণ চলে গেল। আমি খাবারগুলো নিয়ে বসে বসে পায়চারি করছি। খাবারগুলো খেতে ইচ্ছে করছে না, কারণ মনটা অন্য জায়গায়, তাই খাবারের চাহিদা মরে গিয়েছে। তাও জোর করে 2 লোকমা খাবার খেয়ে সেগুলো সেভাবে রেখে দিলাম। বিকালবেলায় অফিস টাইম শেষ করে গাড়ি তুলব, তখনই আরশির এক কাজিন আমায় ফোন দেয়, যে কিনা রিহার ছোট বোন, নাম হচ্ছে তিন্নি। ভাইয়া, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা? আরশির খোঁজ পেয়েছ? না ভাইয়া, পাইনি, তবে অন্য একটা বিষয় জানানোর আছে আপনাকে। কি কথা বলো। ভাইয়া, রিয়া আপু আজকে রাতে একটা লোককে বিয়ে করতে চলেছে। সে তো বেশ ভালো খবর। ভাইয়া, বেশ ভালো খবর না, খবরটা একদমই খারাপ, কারণ বাসার কেউ এই বিয়েতে রাজি নয়। আপু তাও তাকে বিয়ে করতে চলেছে, কিন্তু বাসার মানুষ রাজি না থাকায় সে বাসা থেকে বেরিয়ে গেছে। আমি শুনতে পেয়েছি সে নাকি তার কিছু বন্ধু বান্ধবের সাহায্যে বিয়েটা করবে। তার বন্ধু বান্ধবরা তাকে সেই মানুষটার সাথে বিয়ে দেওয়ার জন্য ব্যাপক আয়োজনও করেছে, কিন্তু আমাদের কারোর এই মতামত নেই এই বিয়ের প্রতি। তাছাড়া আপু যাকে বিয়ে করতে চাচ্ছে তাকে তো দেখে আমার একদমই পছন্দ হয়নি। আচ্ছা, তোমার আপু যে কি বিয়ে করতে চাচ্ছে তার কোনো পিক আছে? আছে, আমি আপনাকে দিচ্ছি। ঠিক আছে, দাও। আর সে যখন জোরপূর্বক চাইছে, তাহলে তোমরা বাধা দিও না, বিশেষ করে তুমি, কারণ তুমি ছোট মানুষ। বাধা দিতে গিয়ে পরে খারাপ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তুমি সে মানুষটার ছবি আমাকে হোয়াটসঅ্যাপে দাও। তারপর ফোন রেখে দিয়ে গাড়ি ড্রাইভ করছি। তিনি ছবি সেন্ড করে দিয়েছে আমার কাছে। গাড়িটা একটু সাইড করে ছবিটা দেখতে লাগলাম। তখনই দেখি সে মানুষটা আর কেউ না, সে মানুষটা হলো আমার অফিসের সে অফিসার। মানুষটাকে দেখে তো মাথা পুরো নড়ে উঠল। কি করে সম্ভব এটা? রিয়ার সাথে আমার সে অফিসারের সম্পর্ক কি করে? না, আজকে তাদের বিয়েতে যেতে হবে। তিন্নিকে আবার ফোন করে কিছু তথ্য নিলাম, তারপর বাসে এসে পড়লাম। রাতের বেলা রেডি হয়ে রিহার বিয়েতে চলে গেলাম। যেখানে যেতে যেতেই দেখি একটা বাড়ির ছাদে আয়োজন করা হয়েছে বিয়ের। বাহ, মাশাল্লাহ, বেশ ভালোভাবেই তো আয়োজন করেছে রিহার বন্ধু বান্ধবরা বিয়ের। তাছাড়া মোটামুটি অনেক মানুষজন এই তো এসেছে। আমি আর কোনো কিছু না ভেবে বাড়ির সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। অন্য মানুষকে হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম, কিন্তু হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে সিঁড়ির এক পাশে পড়ে গেলাম। আর যার সাথে ধাক্কা খেয়েছি সে আমার গায়ের উপরে পড়ল। আমি নিজেকে সামলে মানুষটার দিকে নজর ঘোরাতেই দেখি আর সে আমার গায়ের উপরে। আর সেকে দেখে আমার চক্ষু কপালে উঠে গিয়েছে। সে আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আমি যেন আর নিজের মধ্যে নেই, ড্যাব ড্যাব করে আরশির দিকে তাকিয়ে আছি, কিন্তু সে আমার গায়ের উপর থেকে উঠে দাঁড়াই গেল। এই যে, চোখে দেখতে পান না নাকি? চোখে কি কপালে নিয়ে হাঁটেন? আরশি, তুমি এখানে কি করো? এই যে মিস্টার, আমি আগে আপনাকে প্রশ্ন করেছি, আপনি তার উত্তর না দিয়ে উল্টো আমায় কেন প্রশ্ন করছেন? আসলে সরি, আমি দেখতে পাইনি, কিন্তু তুমি এখানে কেন? সেটা আপনার না জানলেও চলবে। আর সামনের বার থেকে চোখ খুলে চলাফেরা করবেন, না হয় কিন্তু ধরে নিব যে ইচ্ছে করে নোংরামিগুলো করছেন আপনি। পরে কিন্তু আচ্ছা মতন অপমান করে দেব একদম। আর সে আকাশকে এসব কথা বলে সেখান থেকে হাঁটা দিয়ে চলে গেল, কিন্তু আকাশ এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তার মাথা দিয়ে কোনো কিছু যেন ঢুকছে না। হঠাৎ করে তার খেয়াল হয় আরশি নিচে চলে গিয়েছে, তাই সেও আরশি পেছনে পেছনে নিচে যায়। আর আরশি বলে চেঁচিয়ে ডাকতে থাকে, কিন্তু সে কোথাও আরশিকে দেখতে পায় না। না, যে করে হোক মেয়েটাকে আমার খুঁজে বের করতে হবে। আমি আর সারা রাত এই বিয়েতেই থাকবো। আশা করি অবশ্যই তার সাথে দেখা হবে আমার আবার। তারপর সিঁড়ি বেয়ে উপরে চলে এলাম।
রিহার বন্ধুবান্ধবরা সবাই মিলে রিহার বিয়ে উপভোগ করছে। আমি ছাদের এক কোণায় কিছু চেয়ার রাখা ছিল অতিথিদের জন্য, সেখানে গিয়ে চুপচাপ করে বসে পড়লাম। আমার আশেপাশে আরও কয়েকজন বসে আছে, সবাই সবার মতন বিয়েটাকে উপভোগ করছে, কিন্তু আমার ভিতরে প্রবল গতিতে তুফান বইছে। কলিজার ভিতরে ভয়ঙ্করভাবে মোচড় দিচ্ছে, মনে হচ্ছে যেন এখনই দম আটকে মরে যাব। চোখের কোনো অনিচ্ছা সত্ত্বে ফোঁটা ফোঁটা পানি এসে জমতে শুরু করেছে। এক পর্যায়ে সেটা নহরে পরিণত হয়ে গেল। নিজের সামলানোর চেষ্টা আপ্রাণ করছি, কিন্তু কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না। তাই দৌড়ে চেয়ার থেকে উঠে পাশে একটা ওয়াশরুম ছিল, সেটাতে চলে গেলাম। কল ছেড়ে হাত কোষ দিয়ে পানি ইচ্ছে মতো চোখে মুখে মারতে শুরু করলাম। যাক, এবার আর কেউ হয়তো বুঝবে না। চোখের পানিও বন্ধ হয়েছে মোটামুটি। হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হবো, তখনই দেখি কেউ একজন ওয়াশরুমে ঢুকছে। মানুষটাকে দেখে আমার কেমন যেন পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এই মানুষটাকে কোথাও দেখেছি আমি। তখনই মনে পড়ল আরিফের দেয়া সেই ছবির কথা, যে ছবি এই লোক আর আরশি থাইল্যান্ড থেকে আসার সময় সিসিটিভিতে ধারণ করা হয়েছিল। মানুষটাকে দেখে বুকের ভেতরে ভূমিকম্পের মতো কম্পন করে উঠল। তার মানে লোকটা সত্যি আরশি কিছু হয় না হলে সেই ফ্লাইটে করে আসার পর থেকে আরশির আশেপাশে থাকে কেন লোকটা আমাকে দেখে কেমন যেন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম, আবারও এসে সেই চেয়ারটাতে বসেছি যেখানে একটু আগে বসা ছিলাম। ভেতরটা যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে লোকটাকে দেখার পর থেকে। ইচ্ছে করছে ছাদ থেকে লাফিয়ে নিজের প্রাণটা দিয়ে দেই, কিন্তু না, আমি এমনটা করব না, কারণ আরশির কাছ থেকে আমার অনেক কিছুই জানার আছে। চেহারা মলিন করে চোখ বুজে চেয়ারের উপরে বসে আছি। তখনই পেছন থেকে কেউ একজন এসে আমার কাঁধে হাত রাখে। আমি চোখ খুলে মানুষটার দিকে তাকাতেই দেখি আমার কলিগ রিহাকে, যে কিনা আরশির চাচাতো বোন, আর আজকে তারই বিয়ে। আকাশ, তুই এখানে কি করছিস? তোকে তো আমি দাওয়াতও করিনি, আর তুই আমার বিয়ের খবর পেলি কি করে? কেউ একজন থেকে পেয়েছি, তাই এসছি তোর বিয়েতে। কেন, আমি কি আসতে পারবো না নাকি তোর বিয়েতে? না, তা পারবি না কেন? অবশ্যই তুই আসতে পারবি, কিন্তু আমার কথা হচ্ছে তুই কি বিয়েতে এসে কাউকে দেখেছিস? চোখ পাকিয়ে তাকিয়ে আছে রিহার দিকেও, সেও আমার চোখের দিকে তাকিয়ে আছে। রিহার কথার কোনো উত্তর দেয়নি আমি। সে আমার চোখের দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে পারলো, তাই সাথে সাথে সে আমার চোখের থেকে তার চোখ সরিয়ে ফেললো। অন্যদিকে নজর ঘুরিয়ে আবারও সেম প্রশ্নটা করে, আকাশ, তুই কি বিয়েতে অন্য কাউকে দেখেছিস? রিহা কি বলতে চাইছে তা কিন্তু শুরুতেই বুঝে গিয়েছে আমি। তোর একটা হাত দে তো রিহা। কেন, কি করবি? দে না, এনে ধর। রিয়া আকাশের দিকে তার মেহেদি রাঙানো হাত এগিয়ে দেয়। তখনই আকাশ রিহার হাতটা ধরে আর তাকে বুকে রাখে আর বলে, কিছু অনুভব করছিস তুই? আকাশের হাত টেনে তার বুকে রাখার সেকেন্ড কয়েক ব্যবধানে রিহা টান দিয়ে আকাশের বুক থেকে তার হাত সরিয়ে নেয়, কারণ আর কিছুক্ষণ রাখলেই আকাশের ভেতর থেকে কলিজা, হৃৎপিণ্ড, ফুসফুস সমস্ত কিছু বেরিয়ে তার হাতে চলে আসবে। কারণ আকাশের ভেতরে কি ভয়ঙ্কর রকমের তুফান বইছে সেটা তার বুকে হাত রেখে বুঝে গিয়েছে। আকাশ আবারও কাঁদতে শুরু করেছে। বেফাঁসভাবে আকাশের চোখের এক ফোঁটা পানি রিহার হাতের উপরে এসে পড়ে। তখন রিয়া আবার বলে ওঠে, কলিজা প্লিজ তুই এখান থেকে চলে যা। তোর দুটো পায়ে ধরি আমি। তোর মতন বন্ধু আমার লাইফে আর কোনোদিনও আসবে না। একটা সময় তোর সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব ছিল, একজনের কলিজা ছিলাম। এমন শক্ত বন্ধন ছিল আমাদের বন্ধুত্বের, হয়তো এখন নাই, কিন্তু তাও আমি তোকে সেই পুরনো কলিজার সম্পর্কের দোহাই দিয়ে বলছি, তুই প্লিজ চলে যা এখান থেকে, কারণ তুই সবটা সহ্য করতে পারবি না আকাশ। তোর দুটো পায়ে ধরে আকাশ, প্লিজ তুই চলে যা। রিয়া, আমার জায়গায় তুই ভুলে চলে যেতে পারতি। তা না হয় পারতাম না, কিন্তু কলিজা তুই প্লিজ চলে যা এখান থেকে। আমি হয়তো তোর সাথে খারাপ আচরণ করেছি, কিন্তু তোর কষ্ট আর চোখের পানি কোনোদিনই আমার সহ্য হবে না, কারণ তোর কারণে আমি দুনিয়ায় বেঁচে আছি। তোর শরীরে রক্ত দিয়েই আমার এই দেহ চলাচল করছে। আমি তো সেদিনই এই রক্তের অভাবে মারা যেতাম, কিন্তু তুই আমার 3 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিস। যেখানে মানুষ 1 ব্যাগ রক্ত দিলেই ভেঙে পড়ে, সেখানে তুই 3 ব্যাগ রক্ত দিয়েছিস আমায়। প্লিজ তুই চলে যা এখান থেকে। রিয়া, যদি কখনো উপকার করেছে মনে হয় তাহলে প্লিজ আমায় যেতে বলিস না। আমি তোর সম্পূর্ণ বিয়েতে থাকবো। আকাশের উল্টো দোহাই শুনে রিয়ার মুখে তালা লেগে যায়। সে আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর আকাশ চুপচাপ চোখের পানি মুছে চেয়ারের উপর বসে আছে। অনেকটা সময় ধরে বসে আছি। বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে, কিন্তু আর সে দেখা আর পেলাম না। তবে আমি জানি সে এই বিয়ে বাড়িতে অবশ্যই থাকবে। না, একটু গিয়ে বাইরে থেকে ঘুরে আসি।
বাইরে থেকে কিছুটা সময় ঘোরাঘুরি করে আবার পরে আসবো দরকার হয়। যেই ভাবা সেই কাজ, সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম। নিচে এসে একা একা পায়চারি করতে লাগলাম, কিন্তু ভেতরের অস্থিরতা কোনোভাবেই কমাতে পারছি না। না, আজকে স্মোক করব, দেখি তো পেন কমে কিনা। রাস্তার পাশে একটা দোকান থেকে অনেক কয়েকটা সিগারেট নিয়ে হাঁটতে হাঁটতে খেতে লাগলাম। প্রায় ঘন্টাখানিক বাইরে ছিলাম, সবকটি সিগারেটও খেয়ে নিয়েছি, কিন্তু বুকের ভেতরে পেইন বরাবরের মতোই রয়ে গিয়েছে। ধুর, কুচু হয় সব ছাইপাশ খেলে। বাইরে থেকে এসব না খেয়ে বরং ছাদে চলে যাই। আবার হাঁটতে হাঁটতে ছাদে চলে এলাম। ছাদে আসতে দেখি স্টেজের মধ্যে রিয়া এবং আরশি বসে আছে, আর সেই লোকটাও আরশির পাশে বসে আছে। আরশির একদম গা ঘেঁষে বসে আছে সেই লোকটা। আরশি, রিয়া এবং সেই লোকটা মিলে হাসাহাসি করছে। আরশির পাশে অন্য কাউকে দেখে কোনোভাবেই মনকে সান্ত্বনা দিতে পারছি না। আরও উতলা পাতলা শুরু করেছে ভেতরটা। আরশির দিকে এক নজরে তাকিয়ে আছে, আর তখনই রিহার এক বন্ধু সে স্টেজে গিয়ে স্পিকার হাতে নিয়ে বলে ওঠে, এই যে সম্মানিত অতিথিরা, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আগামী পরশু এই একই স্থানে আরেকটা বিয়ে হবে। বিয়ের কোনো হচ্ছে রিহার চাচাতো বোন, আর বর হচ্ছে মিস্টার ইবনাত চৌধুরী। ইবনাত চৌধুরী দীর্ঘ তপস্যার পর তিনি আরশিকে নিজের করে পেতে চলেছেন। সো সবাই আবার আগামী পরশু ঠিক একই জায়গায় চলে আসবেন। এদিকে মাইকে এমন অ্যানাউন্সমেন্ট শুনে আকাশের বুকের ভেতর যেন রক্তক্ষরণ হচ্ছে। সে আর টিকতে না পেরে সোজা স্টেজে গিয়ে আরশি হাত ধরে চেপে ধরে আর বলে, আরশি, কি কারণে তুই এমন করেছিস আমার সাথে? আকাশের আচরণে সবাই চমকে ওঠে, কিন্তু আরশি প্রচুর রেগে যায়। এই ছোট লোক, হাত ছাড় তুই। আরশি, আমার দোষটা কি সেটা তো বলবে তুমি। তোর কোনো দোষ নেই, দোষ হলো আমার যে তোর মতন একটা ছোট লোককে ভালোবেসে বিয়ে করেছিলাম। এই যে দেখছিস শিবনাথ, সে আমাকে অনেক আগে থেকে ভালোবাসে, কিন্তু তাও আমি ভালোবেসে তোকে বিয়ে করেছি, কিন্তু তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস পুরো। আশি, কি করেছে বলবে তো তুমি? আমার দোষটা কোথায়? তোর দোষ হলো তুই একটা ছোট লোক, তোর দোষ হলো তুই একটা দুশ্চরিত্র লোক, যা আমি আগে জানতাম না। আমি তোর দুশ্চরিত্র সম্পর্কে না জেনে তোকে বিয়ে করে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোর সেই দুশ্চরিত্র সামনে আসে। শুধু তোর কারণে এই ইবনাথকে কষ্ট দিয়েছে আমি। সে আমায় বহুকাল আগে থেকেই পাগলের মতন ভালোবাসে। তোর থেকেও ভালো পজিশন ছিল তার, কিন্তু আমি তোর পজিশন না দেখে তোকে বিয়ে করে নিয়েছি। যেখানে তুই একটা কার সাধারণ কোম্পানির ম্যানেজার, সেখানে সে একটা কোম্পানির মালিক। কিন্তু আমি তোর ভালোবাসায় তোকে ছোট করে মেপেছি। পরিশেষে সে আমায় না পেয়ে দেশ ছেড়ে চলে যায়। তার ভালোবাসা বুঝতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে, কিন্তু কে আছে তোর? হ্যাঁ, কে আছে ছোট লোক তোর? তুই তো ইবনাতের পায়ের সমান না, কিন্তু তোর থেকেও তার অবস্থান অনেক বড় হওয়ার পরেও তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু তুই শেষমেশ কি করলি? আমার বোনের সাথে নোংরামি করার খেলাই মাথায় আনলি। বিয়ের শুরুতে তো ভালোই ছিলি, কিন্তু পরে এসে যখন এসব সময় দিস না তখন খারাপ লাগতো আমার, তাই তোর থেকে একটু দূরত্ব করে নিয়েছিলাম অভিমান করে। কিন্তু তুই সেটাকে অন্যভাবে কাজে লাগালি। তুই আমায় ছেড়ে আমার বোনের সাথে নোংরামি করতে চাইলি। ভাগ্যে সে তোর হাত থেকে বেঁচে গিয়েছে কোনো না কোনোভাবে। তখনই আমার বুঝে আসে তুই কেমন, কেন তুই আমার থেকে দূরে দূরে থাকতি। তুই যদি আমার আপন চাচাতো বোনের সাথে নোংরামি করার মতো খেলা মাথায় না আনতে পারিস, তাহলে বাইরের কত মেয়ের সাথে বিছানে যেতে পারিস তা আমার বোঝা হয়ে গিয়েছিল। তাই তোর থেকে একদম দূরে সরে গিয়েছি মৃত্যুর বাহানা করে। তাই তোর থেকে পালিয়ে ইবনাতের কাছে চলে গিয়েছি। শুরুতে তোকে তাকেও মানতে কষ্ট হয় আমার, কিন্তু সে আমায় ভালোবাসা দিয়ে তোর সমস্ত স্মৃতি ভুলে দিয়েছে। সো এখন দূরে গিয়ে মর তুই, আর আমার হাত ছাড়। আশি, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি ওসব করিনি। এই দুশ্চরিত্রের লোক, একদম ধোয়া তুলসী পাতার শাস্তে আসবি না। সোজা আমার চোখের সামনে থেকে দূর হ তুই। আর সে বিশ্বাস করে আমি ওসব করিনি। সত্যি তোমার কোথাও ভুল হচ্ছে। এই রিয়া, তুই একটু ওকে বুঝে বল না প্লিজ। রিয়া চুপচাপ মাথা নিচের দিকে করে রাখে, কিন্তু আর সে রেগে গিয়ে সকলের সামনেই পা থেকে জুতা খুলে আকাশের গালে মেরে দেয়। কুকুরের বাচ্চা, এটার এই যোগ্য তুই। তোর কারণে আজ আমি পরিবার হারিয়েছি, কারণ তোকে ভালোবেসে পরিবারের দেখা ছেলেকে রিজেক্ট করেছিলাম। কিন্তু তোর এই নোংরা মন মানসিকতা সম্পর্কে জানার পর পরিবারের সামনে মুখ দেখানোর মতো সাহস করতে পারিনি। তাই ওমন প্ল্যান করে তোর থেকে পরিবার থেকে চিরতরে দূরে সরে গিয়েছে। আর সে আমায় জুতো দিয়ে ইচ্ছে মতন মারো, সমস্যা নেই, কিন্তু বিশ্বাস করো সেসব আমি করিনি। প্লিজ তুমি আমায় ছেড়ে ওই লোককে বিয়ে করো না। আরশি, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আরশি, তোমায় অন্য লোকের হাতে দেখতে পারবো না আমি। প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না। দরকার হয় আমি তোমার পায়ের সামনে কুকুরের মতো পড়ে থাকবো। তুমি আসতে যেতে আমার শরীরে তোমার পা দিয়ে আঘাত করো, তো প্লিজ আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করো না। প্লিজ
প্লিজ আরশি, আমায় এত বড় শাস্তিটা দিও না। আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না আরশি। এই ছোট লোক, একদম রাগ উঠে যাচ্ছে কিন্তু আমার। তুই আমার হাত ছাড়। তোর এই নোংরা হাত দিয়ে একদম আমার শরীরে স্পর্শ করবি না তুই। আরশি, তুমি আমার ফিরিয়ে না নেওয়া পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না। তুই ছাড়বি তো তোর 14 গোষ্ঠী ছাড়বে। আর সে আবার সে জুতো দিয়ে আকাশের গালে বেশ কয়েকটা বাড়ি লাগিয়ে দেয়, কিন্তু তাও আকাশ তার এক হাত ছাড়ে না। সে ফুপিয়ে কান্না করতে থাকে আরশির আচরণে। ঠিক সেই সময় ইবনাত নামক লোকটা এসে আকাশের কোমরে একটা লাথি দিয়ে বসে, আর আকাশ আরশির হাত ছেড়ে সাথে সাথে মাগো বলে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। কত বড় বেয়াদব ছেলে তুই যে আমার ভবিষ্যৎ স্ত্রীর গায়ে হাত তুলে দিস। আকাশের কোনো কথার উত্তর না দেয় লোকটার কথায়, তবে সে আরশির কাছে কান্না করতে করতে একটা কথা বলে, আরশি, তোমায় ছাড়া আমি মরে যাব, বিশ্বাস করো মরে যাব আমি। তো মরে গেলে মরে যা, তোর মতো নোংরা মানুষ দুনিয়ার এক একটা বোঝা, সে মরে যা তুই, তোর জন্য বিন্দু পরিমাণও কষ্ট হবে না আমার। আকাশ আরশির এমন শক্ত কথা শুনে কান্না করতে করতে কোনোভাবে মাটি থেকে উঠে দাঁড়ায়। তার কোমরে খুব জোরে লেগেছে। তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ি ত্যাগ করে। রাতের বাজে 1টা। সে বাসায় এসে পৌঁছেছে, তার চোখে মুখে পানি। তার মা ঘুমিয়ে গেছে। সে বাসায় এসে কলিং বেল চাপায়। ছোট বোন এসে দরজা খুলে দেয়, কিন্তু তার ছোট বোন তার চেহারায় এমন বিভৎস অবস্থা দেখে বলে ওঠে, ভাই কী হয়েছে তোমার? কিছু হয়নি রে বোন। তাহলে তোমার চোখ মুখে এমন দেখাচ্ছে কেন? আরে বাদ দে ওসব কথা, তুই আগে আমায় একটু রুমে দিয়ে যাই, আমার কোমর অনেক ব্যথা করছে। আকাশের কথা মতন তার বোন তাকে রুমে দিয়ে আসে। মা কি করছে রে? মা তো ঘুমিয়ে গেছে সে কবেই। আমি না তোমার বাসায় আসার জন্য জেগে আছি। ও আচ্ছা, তোকে একটা কথা বলি। বলো। আমি যদি কোথাও হারিয়ে যাই তোর কি খুব কষ্ট হবে? আকাশের বোন এবার ভয় পেয়ে যায়। সে খপ করে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ও ভাই বল না, বলো না কি হয়েছে তোমার? আমার ডাক এসে গেছে রে কলিজার বোন। ভাইয়া, কিসে ডাক এসে গেছে? কে ডাকে তোমায়? আমি তো কারো ডাকার শব্দ শুনতে পাচ্ছি না। আরে সেসব তুই বুঝবি না। আচ্ছা যা, গিয়ে ঘুমিয়ে পড়। ভাই আমার খুব ভয় করছে। আরে টেনশন করিস না ভাই, ঠিক আছে, যা, কাল সকালে কথা হবে। বেশ রাত হয়েছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আকাশের কথায় তার বোন চলে যায়, কিন্তু সে জীবনের কঠিন সিদ্ধান্তটা নিয়েছে বহু আগেই। সে আস্তে আস্তে কিছু একটা ভেবে নিয়েছে। অপরদিকে বিয়ে বাড়িতে খবর আসে রিহার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেছে অন্য একটা মেয়ে নিয়ে। এমন খবর শুনে রিহা পাগলের মতো কান্না করতে শুরু করে। তার জন্য এখন পুরো দুনিয়াটাই থমকে গিয়েছে। তার বাঁচা মরার সমস্ত কিছু সেই লোকটার হাতে ছিল। আশি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রিহা কান্নায় যেন কোনো মতেই থামছে না। সে কান্না করতে করতে তার বন্ধুর বাড়িতে ঘুমিয়ে পড়ে। এদিকে আকাশ মুখ চেপে ধরে কান্না করছে। আর সে তখনকার কথাগুলো তার শুনে ভেতরটা পুরো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। তার নিঃশ্বাসও ভারী হয়ে আসছে। সে ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারছে না, এতটা কষ্ট হচ্ছে তার। না, আমার কিছু একটা করতে হবে। এত কষ্ট বহন করে হয়তো মরে যাব আমি, কিন্তু সেই সময়টুকু তো আমার সহ্য হচ্ছে না, কারণ এত পরিমাণ যন্ত্রণা বুকে পুষে নিয়ে বাঁচা যায় না। বহুকাল আগেই দেখা গেছে এই স্বপ্নটাই আজ সত্যি করে দেব। কপালে যেহেতু লেখা আছে কাফনের সেই সাদা কাপড়, তাহলে ভুরি ভুরি যন্ত্রণা বুকে নিয়ে খামোকা বেঁচে থেকে কেন নেব ফাপড়? এর থেকে ভালো নিজের অস্থি ভাসিয়ে দেই নদীর স্রোতের ভেলায়। ভুলে ভেঙে গেলে খুঁজে নিও তুমি আমায় কোনো এক হারিয়ে যাওয়া রঙের মেলায়। হয়তো সেদিন তুমি আমার অশ্রু ভরা চোখে খুঁজবে সারা বেলা, কিন্তু তখন সময় ফুরিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ফিরে আসার সমস্ত লীলা খেলা। অপরদিকে সকাল হয়ে গেছে। রিয়া পাগলের মতন কান্না করতে করতে সেই যে ঘুমিয়ে গেছে, সেই ঘুমেই সকাল হয়ে গিয়েছে। হঠাৎই এই রিহার ছোট বোন তিন্নি ফোন করে, কিন্তু রিহা ঘুম। তখন আর সে ফোনটা রিহার কাছে এনে তাকে ডাক দেয়। আর সে এই রুমে ঘুমিয়েছে, কিন্তু সকাল হতেই সে ঘুম থেকে উঠে গিয়েছে। এই রিয়া আপু, তো ছোট বোন তোকে ফোন দিয়েছে, নে উঠে কথা বল। রিয়া চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে উঠে আর সে হাত থেকে ফোনটা নেয়। আপু তুই কোথায় রে? আমি জাহান্নামে চৌরাস্তায়। তোরা তো দরকার কেন? আপু প্লিজ এভাবে বলিস না। আচ্ছা তুই যা কোথায় আছিস সেটা বলতে হবে না, কিন্তু তুই যেখানে আছিস তাড়াতাড়ি আকাশ ভাইয়ের বাসায় চলে আয়। অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে এখানে। মানে কি তিন্নি? কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? আকাশ ভাই সুসাইড করেছে। তাকে সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে গেছে, কিন্তু সবাই বলছে তিনার নিঃশ্বাস চলছে না, হয়তো তিনি আর বেঁচে নেই। অনেক ভয়ঙ্কর স্টেপ নিয়েছে ভাইয়া। তুই তাড়াতাড়ি আকাশ ভাইয়ের বাসায় আয়। কি বলিস তুই সব? সে কি করেছে? সে ছুরি দিয়ে শুরুতে নিজের পেটের মধ্যে কয়েকবার আঘাত করেছে, পরে ফ্যানের সাথে দড়ি বেঁধে সেটাতে নিজের শরীরটাকে ঝুলিয়ে দিয়েছে।
কিন্তু ভাগ্যক্রমে সেই ফ্যানটা খুলে নিচে পড়ে গিয়েছে। সকালবেলা যখন ভাইয়ার আম্মু রুমে আসে তখন সে এসে দেখে ভাইয়া মাটির উপরে পড়ে আছে, আর তিনার পেটের ভেতরের অনেকখানি অংশ সেই ক্ষত দিয়ে বেরিয়ে আছে। পরে তিনি চিৎকার করে আশেপাশের মানুষকে ডেকে আনে, আর পরে আমরাও খবর পেয়ে চলে এসেছি। রিয়া তিন্নির মুখে এমন কথা শুনে সজোরে চিৎকার করে ওঠে আর কান্না করতে আরম্ভ করে। রিয়ার চিৎকার শুনে আরশি অনেক ভয় পেয়ে যায়। এই রিয়া আপু, কি হয়েছে? রিয়া কান্না করতে করতে আরশিকে বলে, আরশি, আকাশের নেই, সে সুসাইড করেছে। সে সুসাইড করেছে তো কি হয়েছে? আরও ভালোই না হয়েছে, দুনিয়ার বুক থেকে একজন কুলাঙ্গার কমে গিয়েছে। আরশি, তুই জানিস না তুই কি বলছিস? বিশ্বাস কর, তুই জীবনের সবচাইতে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছিস, যা তুই সারা জীবন কান্না করলেও আর ফিরে পাবি না। বিশ্বাস কর, আকাশের কোনো দোষ নেই রে। মানে কি? মানেটা হলো সমস্ত দোষ আমার আর সেই মানুষটার, যে কিনা গতকাল রাতে আমার সাথে চিট করে পালিয়ে গিয়েছে অন্য মেয়ে নিয়ে। আপু, কী সব বলছিস তুই সব? হ্যাঁ রে, সত্যি বলছি আমি। আকাশে কোনো দোষ নেই। পাগলটা তোকে অন্ধের মতো ভালোবাসত, কিন্তু দোষটা ছিল সেই আরিয়ানের, যার সাথে কিনা আজ আমার বিয়ে হওয়ার কথা। সে তোর পেছনে বহুকাল আগে থেকে লাগে, কারণ সে নাকি তোকে একবার কোথায় যেন দেখতে পেয়েছে, পরে নাকি তোকে তার ভালো লেগে গেছে। তারপর থেকে তোর পিছু নাই। সে তোর পিছনেতে গিয়ে যখন দেখে তুই বিবাহিত, পরে সে আমায় হাত করে, আমাকে তার প্রেমের জালে ফাঁসায়। আমি জানতাম না সে আমার সাথে নাটক করছে, তবে পরে আমি সেটা জেনে যাই। কিন্তু তখন তাকে আমি ছাড়তে পারছিলাম না, কারণ তাকে অল্প সময়ের মাঝে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম আমি। কিন্তু সে আমায় ছেড়ে চলে যেতে চায়। তখন তাকে আটকালে সে তোর কথা বলে যে তোকে তার চাই, আর আমি তোকে তখন তাকে ভালোবেসে জিম্মি হয়েছিলাম। সে আমায় বলে তুই তার না হলে কারুর হতে দিবি না, আর সেই সময়টাতে নাকি আকাশ তাকে একবার থাপ্পড়ও মেরেছিল, তাই সে আকাশের উপর রিভেঞ্জ উঠাবে, সে আকাশের সাথে থেকে প্রতিশোধ নেবে। পরে সে একটা প্ল্যান করে যে আকাশকে তোর কাছে খারাপ বানাবে, তাই সে আমায় বলে আকাশের সাথে জোর করে ওসব করতে, তাহলে সে আমায় বিয়ে করবে। পরে আমি তার কথা মতন আকাশকে বাড়িতে নিয়ে গিয়ে ওসব করার চেষ্টা করি, আর ওসব করার আগেই বাসায় ক্যামেরা লাগিয়ে রাখি। কিন্তু সে কোনোভাবেই ওসব করতে রাজি হয় না, বরং বন্ধুদের সম্পর্ক নষ্ট করে দিয়ে চলে যায় আমার অমন আচরণে। পরে তাকে জোর করে যেটুকু কাছে এনেছি তার ভিডিও ক্লিপ আমরা তোকে দিয়েছি। পরে তুই তাকে ভুল বুঝে দূরে সরে যাস আর আমার কাছে এসে কান্না করিস। পরে আমি ইবনাতের সাথে যোগাযোগ করে তোকে ভুলভাল বুঝে তার কাছে পাঠিয়ে দিই, কারণ সে তোকে অনেক আগে থেকে ভালোবাসে। আর তখন তাছাড়া কোনো উপায়ও ছিল না আমার কাছে, কারণ তুই দেশে থাকলে আরিয়ান আমায় কখনো বিয়ে করবে না, সে তোর পেছনে পড়ে থাকবে। তাই তোকে বাইরে চলে যাওয়ার প্ল্যানটা বলে বোঝাতে থাকি। তখন তোর ভিতরে রাগ অভিমান ছিল আকাশকে নিয়ে, তাই তুই আমার কথা মতন রাজি হয়ে সে যেখানে চলে যাস। আর এসব বিষয়ে আরিয়ান তেমন কিছুই জানতো না। তোকে নিয়ে মৃত্যুর প্ল্যান করায় সবাই যেমনটা জেনেছে যে তুই মরে গিয়েছিস, সেও ঠিক তেমনটাই মনে করেছে। পরে আজ 1 বছর ধরে বুঝিয়ে তাকে লাইনে এনেছি বিয়ের জন্য। আর তুই যে এখনো বেঁচে আছিস বা এই বাড়িতে আছিস সে জানে না, কিন্তু তারপরও সে আমায় ছেড়ে পালিয়ে যায়, কারণ তার চরিত্রের সমস্যা আছে। তার আগেও একটা বউ ছিল, কিন্তু সে সেটাকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমি তার ভালোবাসায় আটকে গিয়ে এসব করেছি, আর তার ফলে আজ একটা মানুষের প্রাণ চলে গেল। বিশ্বাস কর আরশি, আকাশের কোনো দোষ নেই রে, মানুষটা তোকে নিজের থেকেও বেশি ভালোবাসত রে আরশি। আরশি রিহার মুখ থেকে এই সমস্ত কথা সত্য শুনে মাথায় হাত দিয়ে ফেলে। আকাশের মতন তার ভিতরেও ভয়ঙ্কর তুফান বইতে শুরু করেছে। সে আকাশের নাম বলে চিৎকার করে কান্না করতে শুরু করে। তার সাথে সাথে রিহাও কাঁদছে। বোন, আমায় মাফ করে দে রে, আমি আকাশের কাছে যাব, আমাকে আকাশের কাছে নিয়ে চল। তুই গাড়ি করে আকাশের বাড়ি চলে যা, আমি সেই বাড়িতে যেতে পারবো না। এত জঘন্য কাজ করার পর কাউকে মুখ দেখানোর মতো অবস্থান নেই আমার। আর সে তাড়াতাড়ি করে রিহার কাছ থেকে উঠে পড়ে। তারপর যখনই বাসা থেকে বের হবে তখনই অপর পাশে একটা রুম থেকে ইবনাত আসে। সে গতকাল রাত থেকে এই বাড়িতেই রয়েছে। সে এসে আরশির হাত ধরে বলে, আরশি, কোথায় যাচ্ছ তুমি? আর একটু আগে তোমার চিৎকারের আওয়াজ শুনতে পেলাম আমি, কি হয়েছে তোমার? তখন আরশি ঠাস করে ইবনাতের গালে থাপ্পড় মেরে দেয়। এই জানোয়ারের বাচ্চা, হাত ছাড় তুই। তুই আমার কলিজার গায়ে কাল রাতে লাথি মেরেছিস। তার থেকে বড় কথা, আমার জীবনে এত বড় অন্ধকার নামার পিছনে তোরও কোনো না কোনোভাবে হাত রয়েছে। সো হাত ছাড় তুই, আমি বাড়ি যাব। আর সে হ্যাচকা টান দিয়ে ইবনাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। পরে সে একটা গাড়ি নিয়ে আকাশের বাড়িতে চলে যায়। সেখানে যেতেই দেখে পুরো বাড়িতে কান্নার রোল পড়েছে। সবাই আকাশের জন্য কান্নাকাটি করছে, সেই সবার মধ্যে আরশির মাও রয়েছে।
তিনিও আকাশের জন্য চোখের পানি ছেড়ে কান্না করছেন। এদিকে বাড়ির মানুষজন সবাই আরশিকে দেখে অবাক, কিন্তু কেউ তাকে কিছু জিজ্ঞাসা করার অবস্থাতেই নেই। আর তাছাড়া আরশির মা এবং অনেকেই জানে যে আরশি জীবিত। আরশি চুপচাপ আকাশের বাড়িতে ঢুকে সবার কান্না দেখে তারও বুকটা ফেটে কান্না আসছে। সে কত বড় ভুল নিয়ে বসবাস করছিল এই একটা বছর, সেটা সে আজ উপলব্ধি করতে পারছে। না, আমার আকাশটাকে চাই। আমার আকাশে কিছু হলে আমি এই দুনিয়ার বুকে জীবিত থাকতে পারবো না। আমার যে করে হোক আকাশকে লাগবে। এবার সে আর নিজেকে দমিয়ে রাখতে পারে না, ফ্লোরে বসে শব্দ করে কান্না করে দেয়। এতটা সময় কান্না করতে করতে আসলেই এখনও কান্নাটা তার ভিন্ন। কাউকে হারিয়ে ফেলার ভয়ে যখন মানুষ বিভৎসভাবে কাঁদে, আর সের এখনের কান্নাটা হলো সে কান্না। কিন্তু কি আর করার, সময় থাকতে মানুষের মূল্য না দিয়ে হারিয়ে ফেলার পর মূল্য দিলে সেটা আর কাজে আসে না। ঠিক সেই সময় হসপিটাল থেকে একটা খবর আসে যে আকাশ আর বেঁচে নেই। তার প্রাণ আরও 4 ঘন্টা আগেই চলে গিয়েছে, আর তার আকাশের লাশ নিয়ে বাড়ি ফিরছে। আরশি যখন এই খবর শুনে তখন সে একটা ভয়ানক চিল্লানি দিয়ে সারা বাড়ি মাথায় তুলে ফেলে। তার এতটা কষ্ট হচ্ছে আকাশের জন্য, মনে হয় যেন তাকে জীবিত শুয়ে রেখে ছুরি দিয়ে তার ভিতর থেকে কলিজাটাকে কেউ ছিনিয়ে বের করছে। আরশি মা আরশির চিল্লানি শুনে অন্য রুম থেকে এসে আরশির মুখ চেপে ধরে আর বলে, আমার ছেলেটা মরে না গিয়ে তুই মরে গেলে এতটা কষ্ট হতো না যতটা এখন কষ্ট হচ্ছে আমার। আরশি তার মায়ের কথা শুনে আরও জোরে কান্না করতে থাকে। তখনই আকাশকে হসপিটালে নিয়ে যাওয়া লোকজনগুলো তার লাশ নিয়ে বাড়িতে ফিরে আসে। আকাশের লাশ দেখে সবার কলিজা ধুপ ধুপ করে কাঁপছে। কারোর যেন বিশ্বাসই হচ্ছে না যে আকাশ আর নেই। কারণ এমন নজওয়ান একটা ছেলে নিজের শরীরের উপর ভয়ঙ্কর অত্যাচার করে নিজেকে শেষ করে দিয়েছে, এটা কেউই মানতে পারছে না। বাড়ির সকল মানুষ চিৎকার করে আর্তনাদ করছে আকাশের জন্য, সবার চোখে পানি টলমলো করছে। তখনই সেই লোকগুলো ফ্লোরের উপরে পাটি বিছিয়ে তার উপরে আকাশের লাশটাকে রাখে। আকাশের পুরো শরীর সাদা হয়ে গিয়েছে, কারণ সে পেটে ছুরি দিয়ে আঘাত করায় এত পরিমাণে ব্লিডিং হয়েছে তার যে শরীরে আর কোনো রক্ত অবশিষ্ট নেই। সবার প্রিয় আকাশ মরা লাশ হয়ে ফ্লোরের উপরে পড়ে আছে। আকাশের লাশ দেখে তার মা এবং বোন, ছোট বোন পাগলের মতো চেঁচিয়ে কাঁদতে শুরু করে। সবাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে কি পোষে সমস্ত কিছু? নিজের আপন কাউকে হারালে সেই যন্ত্রণাটুকু শুধু পরিবারের মানুষই জানে। অপরদিকে আকাশে এই বিভৎস লাশ দেখে আরশি পুরো রোবট হয়ে গিয়েছে। সে যেন তার মাঝে আর নেই, চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে তার। সে কি করবে ভেবে উঠতে পারছে না। বাড়ির সকল মানুষ আকাশের লাশের সামনে গিয়ে কান্নাকাটি করছে, কিন্তু সে আকাশের লাশের সামনে যাওয়ার মতো সাহস করতে পারছে না, কারণ এই মানুষটাকে সে নিজেই মেরে ফেলেছে। এই মানুষটাও দুনিয়ার বুকে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, কিন্তু সে তাকে বাঁচতে দেয়নি। নিজের হাতেই খুন করছে সে মানুষটাকে। সে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তখনই সেখানে পুলিশ আসে আকাশের লাশ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাবে বলে, কিন্তু কেউ তাতে রাজি হয় না, কারণ তার লাশের অবস্থা এমনিতেই ভালো না। তাকে পোস্টমর্টেম করালে আর দাফন করার অবস্থায় থাকবে না সে। কিন্তু নিয়ম মাফিক পুলিশ তো আকাশের লাশ নিয়ে যাবেই। তখন আরশির আম্মু কাকে যেন ফোন করে। আরশির আম্মুর কথা বলা শেষ করে ফোন রাখতে সে পুলিশ অফিসারের কাছে একটা ফোন আসে, যে কিনা আকাশের লাশ তদারকি করে নিয়ে যেতে এসেছে। তারা সে ফোনটা পেয়ে আকাশের লাশ না নিয়ে সেখান থেকে চলে যায়। আরশির আম্মু একদম গোড়া মতন ফোন দিয়েছে। এদিকে সবাই আকাশের লাশের পাশে বসে কান্না করতে ব্যস্ত, বিশেষ করে আকাশের আম্মু, কারণ তার ছেলের এমন ভয়ানক মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। এদিকে আরশিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ঠিক তখনই আরশির ছোট বোন, আকাশের ছোট বোন কান্না করতে করতে এসে আরশির হাতে একটা ভাঁজ করা সাদা কাগজ ধরে তার বলে, সকালবেলা টেবিলের উপর এই কাগজটা রাখা ছিল, আর সেটার পাশে ছোট্ট করে আলাদা আরও একটা কাগজ ছিল যার মাঝে লেখা ছিল, এই কাগজটা যেন তোমার হাতে বুঝে দেওয়া হয়। আমি সেই ছোট্ট কাগজটা ফেলে দিয়েছি আর তোমার কাছে পৌঁছে দেওয়ার জিনিসটাই তোমার হাতে তুলে দিয়েছি। ভাবি, আমি জানি না ভাইয়া কেন এইভাবে সুসাইড করেছে, কিন্তু আমি জানি যে এর সাথে তোমার কোনো না কোনোভাবে সংযুক্ত রয়েছে। আর যদি তাই হয় তাহলে মনে রেখো ভাবি, আমার আর আমার মায়ের বদদুয়া সারা জীবন তোমার জন্য বরাদ্দ থাকবে, কারণ আমার ভাই একটা মাটির মানুষ ছিল। আমার এই ছোট্ট জীবনে তার কোনো ভুল আমার চোখে পড়েনি। আর কাল রাতে জানি না কি হয়েছে, কিন্তু আমার ভাইটার চোখে মুখে কাল রাতে আমি এক ভয়ানক কষ্টের ছাপ দেখেছি। কিন্তু আমি বুঝতে পারিনি যে কাল রাতটাই আমার ভাইয়ের শেষ রাত হবে এই পৃথিবীতে। তাকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কিন্তু সে আমার কথার খালি একটা উত্তর দিয়েছে যে তার ডাক এসে গেছে। তখন আমি সেই কথাটার অর্থ বুঝিনি, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। আচ্ছা ভাবি,
থাকো, আমার ভাইটার লাশের পাশে শেষে কিছুটা সময় কাটাই, কারণ সে তো আর বেশি সময় আমাদের মাঝে থাকবে না। আকাশের ছোট বোন তারপর চলে যায়। এদিকে আরশি সেই ভাঁজ করা কাগজটা খুলতে থাকে। সে কাগজটা খুললে বুঝতে পারে যে আকাশ কিছুটা লিখে রেখে গিয়েছে মরার আগে তার জন্য। সে কান্না ভরা চোখ নিয়ে সে লেখাটা পড়তে থাকে। প্রিয় আরশি, তুমি আমায় ভালোবেসে বিয়ে করে অন্যর সাথে মিশে আছো। বিশ্বাস করো, এই যন্ত্রণা যেন আমি কোনোভাবেই সইতে পারছি না। আমার কাছে একটাই পথ আছে বর্তমানে এই যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার, তা হলো মৃত্যু। জানো, চিঠিটা যখন লিখছি তখনই কিন্তু মৃত্যুর ফাঁদে পা দিয়ে দিয়েছি আমি। নিজের পেটের মাঝে অনেক কয়েকবার ছুরি চালিয়েছি একটু আগে। তুমি চিঠি পড়তে পড়তে যখন নিচে যাবে তখন তার প্রমাণ পেয়ে যাবে তুমি, কারণ সেখানে আমার শরীরে রক্ত দিয়ে ছোট্ট করে তোমার নামটা লিখেছি আমি। আর সে জানো, আমার না খুব কষ্ট হয়েছে যখন তুমি আমি অনেকগুলো লোকের সামনে জুতো দিয়ে মেরেছ, কিন্তু সেই কষ্টের তুলনায় আরও দ্বিগুণ কষ্ট হয়েছে যখন তুমি আমায় সেই ভরা মজলিসের সকলের সামনে ছোট করলে আর তোমার সেই মানুষটাকে বড় করে তুললে। আর সে কেন তুমি এমনটা করলে? ভালোই তো বেসেছিলাম তুমি আমি, তাও কেন আমায় তুমি এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলে? আমি তো কোনো দোষ করিনি আরশি। তোমার সে বোন রিয়াই আমার সাথে জোর খাটিয়ে ওসব করতে চেয়েছে, কিন্তু আমি তো সেসব কিছুই করিনি আর করতে দিইওনি। তাও কেন তুমি সেই এতগুলো মানুষের সামনে আমি অপমান করলে আরশি? যেন আমি জুতোর বাড়ি খেয়েও সহ্য করে নিয়েছিলাম, কারণ তোমায় আমি ভালোবাসি। কিন্তু যখন তোমার কাছ থেকে আমার থেকেও সেই মানুষটার গুরুত্ব বর্ণনা করলে আমি আর নিতে পারিনি। আমার সহ্য হচ্ছিল না সেই মানুষটাকে তোমার সাথে, কারণ ভালোটা আমি তোমায় বাসি, আর সেই মানুষটা আজ আমার জায়গায় তোমার থেকে সে ভালোবাসা পাচ্ছে। তার এইরূপ সিদ্ধান্ত নিতে হলো আমার। আর সে যখন তুমি চিঠিটা পড়বে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, আর আমার মাঝেও কোনো কষ্টের সীমা থাকবে না। হ্যাঁ, হয়তো এখনও অনেকটা কষ্ট হচ্ছে আমার, কারণ আমার পেট থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। পেটের ভিতরে অনেকটা চর্বি সেই ক্ষতটা দিয়ে বেরিয়ে এসেছে। কিন্তু বিশ্বাস করো, এই কষ্টের চাইতেও তোমার করা রাতের সেই অপমানের যন্ত্রণা আরও কয়েক গুণ বেশি ছিল। তবে আফসোস নেই, একটু পর মৃত্যুর ফাঁদ নিজের গলায় এঁটে দেব আমি। তারপর আমি আমার জীবন থেকে চিরকালের জন্য কষ্টের সমস্ত চিটাফোঁটা মুছে যাবে। তবে তোমাকে শেষ আরেকটা কথা জানিয়ে যাই, তুমি আমায় সেই বিয়ে বাড়ির সমস্ত লোকজনের সামনে ছোট করেছো যে আমি সামান্য একটা কোম্পানি ম্যানেজার, আর তোমার শিবনাথ একটা কোম্পানির মালিক। কিন্তু তোমার বলার সেই কথাগুলো সত্যি নয়। তুমি ভেবো না যে আমি তোমায় ছোট করছি, কিন্তু কিছু সত্যি তোমারও জানা উচিত। আমিও তোমার শিবনাথ থেকে কোনো দিক থেকে কম নই। আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানিটা পুরো আমার, আর সারা দেশে এই কোম্পানির অনেক কয়টা শাখা প্রশাখা রয়েছে। যে সকল কিছুর মালিক হচ্ছি আমি। আমার অফিসের আসল বস বাইরে থাকে, সেটা পুরোটাই মিথ্যা, কারণ আমি স্বয়ং উপস্থিত থেকে দেখতে চেয়েছিলাম কে কেমন কাজ করে, তাই এই সমস্ত কিছু লুকিয়ে রেখেছিলাম আমি। আর এই সমস্ত কিছুর জন্যই তোমাকে ভালোবেসে সময় দিতে পারতাম না, কারণ একটা কোম্পানি চালানো দু চারটে কথা নয়। কিন্তু তুমি সেই জিনিসটাকে ভেবে নিয়েছো যে আমি পরনারীর সাথে মেলামেশায় ব্যস্ত। আর সে তুমি ভুল ভেবেছ। যাক, সেসব কথা বলে আর লাভ নেই। আমার কপালে এমনটাই ছিল, তাই আমার মৃত্যু এমনটাই হয়েছে। এবার তোমার পথের কাঁটা সরে গিয়েছে। সুখে শান্তিতে সংসার করো সেই মানুষটাকে নিয়ে। আমি তোমাদের সুখের জন্য আমার অর্ধেকটা সম্পত্তি তোমার নামে করে দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমার মা বোনের নামে। তোমার ভাগ্যের সম্পত্তির কাগজের দলিল আমার বালিশের নিচে রাখা রয়েছে। প্রিয়তমা, আমার মতন হতভাগাকে মাফ করে দিও। তোমার আজাদ করে দিয়ে এই পৃথিবী ছেড়ে চোরের মতো পালিয়ে যাচ্ছি। ভালো থেকো প্রিয় আরশি। এটি তোমার সেই অপমান অপদস্থ হওয়া ভালোবাসার কাঙাল। ভালোবাসি। তারপর আর কিছু লেখা নেই। আর সেই আকাশের এই চিঠিটা পড়ে পাগলের মতো কাঁদতে শুরু করে। নিজেকে সে কোনোভাবেই সামনে রাখতে পারছে না আকাশের লেখাগুলো পড়ে। সে কান্না করতে করতে এক দৌড়ে আকাশের লাশের কাছে চলে যায়। তারপর সে আকাশের লাশকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আকাশ, ও আকাশ, কেন করলে তুমি এমনটা? আমি না হয় ভুল বুঝে তোমার থেকে দূরে সরে গিয়েছি, কিন্তু তুমি তো আমায় বুঝে বলতে পারতে। কেন করলে জান তুমি এমনটা? আমি এখন কাকে নিয়ে বেঁচে থাকবো আকাশ? আমার যার কেউ রইল না এই পৃথিবীতে। বিশ্বাস করো, সে মানুষটার স্পর্শে কোনোদিন আমি যাইনি।
তুমি বাদে আমার শরীরে আর কোনো পুরুষের স্পর্শ করেনি। এই শরীরটার ভাগিদার শুধু তুমি ছিলে। আমি তোমার থেকে দূরে সরে গেলেও আমার সমস্ত ভালোবাসা মরেনি আকাশ। অনেকটা ভালোবাসা অবশিষ্ট ছিল তোমার জন্য। আকাশ, আমায় মাফ করে দাও প্লিজ। তুমি আবার ফিরে এসো। আমি সত্যি বুঝতে পারিনি যে তুমি আমার দেয়া কষ্ট সহ্য করতে পারবে না। ও আকাশ, প্লিজ ফিরে এসো না। আর সে আকাশের লাশকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্নাকাটি করছে। একটা সময় কান্নাকাটি করতে করতে আকাশকে জড়িয়ে ধরা অবস্থাতেই জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় আকাশের সাথে সংসার জীবনে সে যেই খাটে ঘুমাতো সে সেই খাটে শুয়ে আছে, কিন্তু তার আশেপাশে কেউ নেই। সে জ্ঞান ফিরতেই আবার আকাশের জন্য পাগলের মতো কান্না করতে শুরু করে, কিন্তু আকাশ তো আর নেই। তাকে সেই বিকালেই 3.5 হাত মাটির নিচে দাফন করে এসেছে তার আপন মানুষজনগুলো। সে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। রাতের বাজে 9টা। পুরো বাড়িটা নীরব হয়ে আছে, কিন্তু সারা বাড়ি ভর্তি মানুষ, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সে বাইরে এসে জানতে পারে আকাশের লাশ দাফন করা হয়ে গেছে। সে এই কথা শুনে কান্না করতে করতে রুমের ভেতরে চলে যায়। সেখানে সে এতটা সময় সেন্সলেস হয়ে শুয়েছিল। তার কলিজাটা যেন ছেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এখনই সেও দম আটকে মারা যাবে, এতটা কষ্ট হচ্ছে তার। তারপর সে রুমে এসে বালিশের নিচে থেকে সম্পত্তির কাগজটা নিয়ে নেয়। তারপর কান্না করতে করতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর সে রাতেই সম্পত্তিগুলো বিক্রি করে কয়েকজন কিলারকে হায়ার করে। জানারে বাচ্চা, তোকে আমি শান্তিতে বাঁচতে দেব না। আমার আকাশকে তুই আমার থেকে দূরে সরিয়েছিস। তোর মৃত্যু অবধারিত, তুই মরবি এবার। তারপর সে কিলারগুলোকে টাকা দিয়ে আরিয়ানের পেছনে লাগিয়ে দেয়। এই লোককে খুঁজে বের করে ভয়ানক এক মৃত্যু দিবে তোমরা। এমনভাবে এই লোককে মারবে তোমরা যাতে করে তার নাম নিশানাও না থাকে এই পৃথিবীর বুকে। তাকে মেরে তার শরীরের কয়েকশো টুকরো করে পানিতে ভাসিয়ে দিবে, আর তার শরীরে এক টুকরো গোস্ত এনেও আমার কাছে দিবে, আমি কুকুরকে খাওয়াবো। সে কিলারগুলো আর সে কথা মতন তাকে খুঁজে বের করে কুপিয়ে হত্যা করে, এবং তারা পুরো শরীরটাকে 70টা টুকরো করে আর এক টুকরো এনে আরশিকে দেয়। সে আরিয়ানের শরীরের সেই এক টুকরো গোস্তকে নিয়ে কুকুরকে খাইয়ে দেয়। এভাবে 18 ঘন্টা কেটে যায়। পরের দিন মাগরিবের সময় আরশি তার সেই বোনকে ফোন করে যার সাথে আরিয়ানের বিয়ের কথা ছিল। আপু, আমি আরিয়ানকে মেরে ফেলেছি। কি? হ্যাঁ, আমি আরিয়ানকে মেরে ফেলেছি, তুই একটু আমার সাথে এসে দেখা কর। কোথায় আছিস তুই? আমি আছি একটা গোপন জায়গায়, তুই এখানে চলে আয়, আমি তোর ফোনের ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আরশি ঠিকানা পাঠিয়ে দেয় আর রিহা কিছু সময়ের মাঝে সেখানে চলে আসে। কিরে, এই নির্জন এলাকায় ডাকলি কেন? তোকে একটা জিনিস দেখানোর আছে। কি জিনিস? আগে চল, পরে দেখতে পাবি। আরশি রিহানকে নিয়ে গিয়ে একটা রুমের মাঝে আটকে দেয়। তারপর সে রুমের চারপাশে কেরোসিন তেল ছেড়াতে শুরু করে। তারপর বড় একটা কেরোসিন তেলের ট্যাঙ্কি এবং 5 গজ দড়ি হাতে নিয়ে রুমের ভেতরে ঢুকে ভেতর দিক থেকে দরজা লক করে দেয়। তারপর তেলের ট্যাঙ্কিটা রেখে সোজা গিয়ে রিহার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। তারপর তাকে টানতে টানতে জানালার গ্রিলের কাছে নিয়ে যায়। পরে তাকে দড়ি দিয়ে সেই জানালার গ্রিলের সাথে শক্ত করে বেঁধে ফেলে। আরশি, কি করছিস? প্লিজ আমায় ছেড়ে দে, আমার তো খুব লাগছে। জানোয়ার, এখনো তো সেভাবে লাগেনি, একটু পরে না বুঝবি লাগা কাকে বলে। তার সেই তেলের ট্যাঙ্কিটা খুলে রিহা সারা শরীরে কেরোসিন তেল ছিটাতে থাকে। রিহা তো ভয় পেয়ে শেষে আরশির এমন কাণ্ড দেখে। বোন, কি করছিস তুই? প্লিজ উল্টাপাল্টা কিছু করিস না, আমি তো 2 পা ধরে ক্ষমা চাইছি। রাখ তোর ক্ষমা। আমার কলিজাটা আমার পা ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু তাকে আমি জুতো দিয়ে মেরেছি। তাকে আমি সমস্ত লোকের সামনে অপমান করেছি, তাই আমার কলিজাটা অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছে। আর এই সমস্ত কিছু হয়েছে তোদের জন্য, সো তোদের মাফ নেই। তারপর আরশি দিশলাই জ্বালিয়ে রিহার গায়ের উপরে মেরে দেয়। রিহার সারা শরীর আগুন ধরে গেছে, সে ভয়ানকভাবে চিৎকার করছে আর আরশিকে বলছে বাঁচানোর জন্য, কিন্তু আরশি তো তাকে বাঁচাবে না, তাকে মারার জন্য সে এখানে নিয়ে এসেছে। তারপর আরশি নিজেও সেই তেলের ট্যাঙ্কিটা হাতে নিয়ে নিজের গায়ে তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। রিহা এখনও চিৎকার করছে, কান্না করছে মৃত্যুর ফাঁদ থেকে বাঁচার জন্য। আর এদিকে আরশি চুপচাপ চোখের পানি ছেড়ে দিয়ে নীরবে কান্না করছে আর বলছে, ও আকাশ, দেখো, আমি তাদের সবকটাকে মেরে ফেলেছি যাদের জন্য তুমি আজ এই পৃথিবীতে নেই। আর পরিশেষে তোমায় ভুল বুঝে কষ্ট দেওয়ার জন্য নিজেকেও মৃত্যুর ফাঁদে লটকে দিয়েছি। থাকবো না এই পৃথিবীতে, যে পৃথিবীতে তুমি নেই। থাকবো না এই বিষাক্ত দুনিয়ায়, যে দুনিয়ায় তোমার মতো ভালো মানুষ স্বপ্ন নিয়ে টিকে থাকতে পারেনি। কলিজা, তুমি তো উপর থেকে তাকিয়ে তাকিয়ে সবই দেখছো, এবার অন্তত রাগ করে থেকো না আমার উপরে। জ্বালিয়ে দিয়েছে এই জঘন্য শরীরটাকে,
কারণ তুমি নামক বেঁচে থাকার উৎসটা যে দুনিয়াতে আর নেই। এবার শুধু একটাই চাওয়া উপরওয়ালার কাছে, পরপারে যেন তিনি আমাদেরকে একত্রে মিলিয়ে দেয়। এসব বলতে বলতে আর সেই শরীর থেকে রুহটা বেরিয়ে যায়। ওদিকে রিহার প্রাণ সেই বহু আগেই চলে গিয়েছে। পরে পুলিশ এসে রিহা আর আরশির জ্বলে পড়ে যাওয়া দুটো লাশ উদ্ধার করে। শেষ হয়ে গিয়েছে দুটো মানুষের জীবন, শেষ হয়ে গিয়েছে ভালোবাসার এক গল্প। গল্পের সমস্ত ভুল ত্রুটি যদি বলে থাকি তাহলে ক্ষমার নজরে দেখবেন। আজকের মতো এখানে গল্পটা শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।